তো আজকের মতো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের শো, এবং আজকে ভূত এফএমের প্রথম অতিথি হচ্ছেন আফনান ভাই। আমরা তার কাছে যাব তার ঘটনার জন্য। আফনান ভাই, চলুন আপনার ঘটনায় যাই আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম বাপ্পি। ওনার বাড়ি খুলনা জেলার দাকপ উপজেলার বানিয়াসান্তা ইউনিয়নে। এটি মূলত সুন্দরবনের পার্শ্ববর্তী একটি এলাকা। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ভিকটিমের মুখ থেকেই শুনেছেন। ঘটনাটির স্থান এবং যে নামগুলো সবই রিয়েল, কোনো ছদ্মনাম ব্যবহার করা হয়নি। আর ভিকটিমের অনুমতিতেই তার নাম এবং ঘটনা উনি পাঠিয়েছেন, আমরাও সেটা প্রকাশ করছি। তো যার সাথে মূলত ঘটনার সূত্রপাতটা হয়, ওনার নাম হচ্ছে কামরুল। যদিও ঘটনার সাথে কামরুল ভাই এবং ওনার ছোট্ট একটা বাচ্চা মেয়ে জড়িত। এই যে কামরুল ভাই, উনি সম্পর্কে এই বাপ্পি ভাইয়ের প্রতিবেশী হন এবং তাকে কামরুল দাদা বলে সম্বোধন করেন। ঘটনাটা কামরুল দাদার মুখ থেকে উনি শুনেছেন। আর এই যে প্রতিবেশী যারা আছেন, সবাই এই ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন। চলুন ঘটনা শুরু করি। এই কামরুল দাদা পেশায় একজন ড্রাইভার। ওনার বাড়ির বর্ণনাটা আমরা আগে দেই। ওনার বাড়ির পেছনে একটি ছাড়া ভিটা, মানে কেউ থাকে না আর কি, এমন একটা ভিটা রয়েছে। ওনার বাড়ির বাম পাশেও আর একটা ছাড়া ভিটা রয়েছে, মানে পরিত্যক্ত বাড়ি। ওনার বাড়ির ডান পাশে ওনার নিজেরই মালিকানাধীন পুকুর, এবং পুকুরের পাশে একটা ছোট খাল রয়েছে। পুকুরের এক পাশে ছিল একটা ঝাড় বলতে ছোটখাটো একটা জঙ্গল বলা চলে। আর এই জঙ্গলটা তৈরি করে রেখেছে একটাই গাছে। গাছটাকে ওনাদের ওখানে জড়ি গাছ নামেই অভিহিত করা হয়। তারা চিনতে পারছেন না, তাদের উদ্দেশ্যে এটি সম্পর্কে কিছুটা বর্ণনা দেয়া যেতে পারে। গাছটা দেখতে নাকি বট গাছের মতো, অনেক পুরনো বট গাছ যেমন অনেক জায়গা নিয়ে জঙ্গল সৃষ্টি করে, ওটাও নাকি তেমনই। তবে এটা খুব একটা উঁচু হয় না। এই গাছটা এতটাই জঙ্গল সৃষ্টি করে রেখেছে যে এখানে দিনের বেলাতেও মানুষ যেতে নাকি ভয় পায়। এই গাছের এখানে নাকি অনেক আগে রাতে অস্বাভাবিক অনেক কিছুই দেখা যেত। শুধু যে একটা গাছই ওখানে ছিল বিষয়টা এরকম না, ওখানে আরো অনেক গাছের জঙ্গলও ছিল একটা সময়। তবে এই যে জড়ি গাছের বাগানটা সবচেয়ে ভয়ানক। ঘটনাটার সূত্রপাত 2019 সালের দিক থেকে। এই কামরুল দাদা ড্রাইভার হলেও উনি কৃষিকাজও করেন পাশাপাশি। তোমাদের গ্রামে শীতকালে অনেকে কিন্তু শাকসবজি চাষ করেন, বাড়ির উঠোনও চাষ করেন, তারপরে মাঠে তো চাষ করেনি। তো ওনার বাড়ির বাম পাশে যে ছাড়া ভিটাটা ছিল, ওইটা ছিল মূলত এই কামরুল দাদার বড় ভাইয়ের। তো উনি একবার শীতকালে ওই উঠানটা পরিষ্কার করে ওখানে কিছু শাকসবজির ক্ষেত করেছেন। প্রতিবেশীর ছাগল গরু যেন এই ক্ষেতের সবজি নষ্ট করতে না পারে, এই জন্য উনি ক্ষেতের চারপাশ শক্ত জাল দিয়ে ঘিরে দেন এবং শক্ত খুঁটি দিয়ে মূলত ওই জালের সাথে সংযুক্ত করে দিয়েছিলেন। সমস্যা হলো কি, যে উনি প্রতিদিন সকালে উঠে খেয়াল করেন ওনার বাড়ির পেছনে যে ছাড়া ভিটা, ওই পাশটা থেকে ওই জালটা কেটে রাখা থাকে, মানে কেটে দেয় কেউ আর কি, মনে হচ্ছে কেউ কেটে রেখেছে এরকম কিছু। তো দেখে মনে হয় কেউ ব্লেড দিয়ে এক টান দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত কেটে রেখেছে। প্রথমে উনি ভাবেন প্রতিবেশীরা হয়তো বা হিংসা করে কেটে রেখেছে। একদিন উনি সিদ্ধান্ত নেন আজকে রাত্রে উনি পাহারা দেবেন। এমন কাজ কে করেছে তাকে হাতে নাতে ধরবেন। তো যে কথা সেই কাজ। ওই দিন উনি গাড়ি চালিয়ে খুব যে রাতে ফিরেছেন তা না, মানে সন্ধ্যার দিকে উনি বাড়িতে ফেরত এসেছেন। তো ওই সময় উনি ফিরে দেখেন যে না, জালটা এখনো ঠিক আছে, কেউ কাটেনি। উনি মনে মনে ভাবেন যে আজকে দুষ্টুটাকে একদম হাতে নাতে ধরবো, যেহেতু এখনো আসে নাই, আমি লুকিয়ে পাহারা দিব, রাতের বেলা নিশ্চয়ই আসবে। তো ওনার ঘরের ওই পাশে, মানে যেই পাশটাতে ওই সবজির ক্ষেত, ওই পাশটাতে একটা বারান্দা ছিল। বারান্দায় কোনো বেড়া দেওয়া ছিল না, একদম মানে খোলামেলা আর কি। তো উনি ওইখানে শুয়ে শুয়ে পাহারা দিচ্ছেন। পাহারা দিতে দিতে একটা পর্যায়ে ওনার ঘুম চলে আসে। বলে রাখা ভালো, তখন কিন্তু ওই এলাকায় বিদ্যুতের লাইন পৌঁছায়নি, মানে বিশেষ করে এই যে কামরুল দাদার যেখানে বাড়ি আর কি, সেখানে। তো উনি একটু হালকা ঘুম ঘুম ভাবের মধ্যে চলে গিয়েছেন। হঠাৎ করে মনে হলো থপ 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 এরকম আওয়াজ হচ্ছে। হাতি যদি হেঁটে আসে যেরকম থপ থপ আওয়াজ হয়, মনে হচ্ছে ওই রকম আওয়াজ হচ্ছে। এই শব্দটা আসছে ওনার বাড়ির পেছনের ওই ছাড়া ভিটাটার দিক থেকে। উনি মাথাটা আলতো করে উঁচু করেছেন। উনি কিন্তু কোনো লাইট জ্বালাননি, কারণ ওনার টর্চ লাইট ছিল কিন্তু জ্বালান নাই। তার কারণ হলো ওই রাতটা ছিল বেশ ঝলমলে চাঁদের আলোয় আলোকিত।
উনি মোটামুটি দেখতেই পাচ্ছিলেন সবকিছু, আর লাইট জ্বালালেই তো টের পেয়ে যাবে ওই লোকটা, যে লোকটা এসেই অপকর্মটা করছে। এই জন্য উনি লাইট জ্বালান নাই। উনি মাথা উঁচু করে যেটা দেখেন সেটা দেখে ওনার শরীর ভয়ে পাথর হয়ে যায়। উনি দেখেন একটা সাদা কাপড় পরিহিত একটা মানুষের মতো অবয়ব, কিন্তু অনেক উঁচু অবয়বটা ওই জরি বাগানের ওই দিক থেকে হেঁটে তার সবজি ক্ষেতের দিকে যাচ্ছে, কিন্তু ওই অবয়বের কোনো মাথা নেই। কিছু সময়ের মধ্যে অবয়বটা ওনার ক্ষেতের ওই যে অংশ, যে অংশটার চতুর্দিকে উনি জাল দিয়ে ঘিরে রেখেছিলেন, ওইখানে মনে হলো ওই অবয়বটা একটু দাঁড়ালো। ওনার কাছে মনে হলো যে ওই অবয়বটা কোনো হাত লাগালো না, কিছু লাগালো না, একা একাই ওই জালটা কেটে পড়ে গেল। অবয়বটা ওই দিকটা দিয়ে হেঁটে সোজা ফাঁকা বিলের দিকে চলে গেল। এইবার উনি বুঝতে পারেন তার জালটা প্রতিদিন কেন কাটা উনি দেখতেন। উনি তাড়াতাড়ি করে ঘরের ভেতরে চলে যান। ওনার স্ত্রী তখন প্রেগনেন্ট ছিলেন। তো এই ঘটনার কিছুদিন পর ওনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। মেয়েটির নাম হচ্ছে সিমথিয়া। এই সিমথিয়া ধীরে ধীরে বড় হতে থাকে। এর মধ্যে কিন্তু ওই জাল কাটার ওই ব্যাপারটা উনি দেখলেও এটা নিয়ে আর উনি মাথা ঘামান নাই। জাল কাটা উনি দেখতেন, ওটাকে জোড়া লাগিয়ে রাখতেন, এভাবেই চলছিল। সিমথিয়া যখন বড় হচ্ছিল, আর ইতোমধ্যে তো শীতের সিজনও শেষ, ওখানে ওই শাকসবজিও শেষ, এই জন্য উনি পরবর্তীতে ওখানে আর কিছু চাষ করেনও নাই, ওটা ওরকমই ছিল। এদিকে সিমথিয়া বড় হচ্ছে। বছর খানেক যাওয়ার পর এই সিমথিয়ার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষণ মা বাবা খেয়াল করেন, মানে কামরুল দাদা খেয়াল করেন, সিমথিয়ার মাও খেয়াল করেছেন। এই মেয়েটি হঠাৎ করে মনে হচ্ছে খুব নোংরা থাকতে পছন্দ করে। ময়লা আবর্জনা যেখানে থাকে সেই দিকে যায়, সবসময় মুখে ছাই ঢুকিয়ে দেয়। হাড়ি পাতিলের নিচে যে কালি থাকে, হাত দিয়ে সেই কালি মেখে শরীরে মাখে, মুখে মাখে। মনে হচ্ছে এটা দিয়ে খেলতে সে খুব পছন্দ করে। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হলো মেয়েটি মাঝে মাঝেই জ্বলন্ত চুলার ভেতরে নিজের হাত ঢুকিয়ে দেয়। আশ্চর্যের বিষয় হলো তার হাত পুড়ে যায় না। আবার আগুনের ছ্যাঁকা লাগলে বাচ্চারা তো কান্নাকাটি করে উঠবে, সে কান্নাকাটিও করে না, একদম স্বাভাবিক। মাঝে মাঝে এই সিমথিয়ার চোখ উল্টে যায়, চোখ উল্টে চোখের সাদা অংশটুকু দেখা যায় শুধু। এসব বিষয় যখন এই কামরুল দাদা খেয়াল করলেন, তার মাও খেয়াল করলেন, দুজন মিলে পরামর্শ করলেন একজন ভালো হুজুরকে দেখাতে হবে। তো ওই এলাকারই একজন নাম করা হুজুরকে ওনারা বাড়িতে নিয়ে আসেন। তো হুজুর বাড়িতে এসে রুকিয়া শুরু করেন। ঘন্টার পর ঘন্টা চলে যায়, হুজুর কোনোভাবেই এই মেয়েটির মাঝে কোনো কিছুর উপস্থিতি টের পাচ্ছেন না। অথচ উনি বাড়িতে ঢুকেই বুঝতে পেরেছিলেন এখানে অস্বাভাবিক কিছু রয়েছে। অনেক চেষ্টা করেও হুজুর ব্যর্থ হন। এরপর হুজুর বলেন, এখানে যেটি আছে সেটা অনেক শক্তিশালী, আমি ওর সাথে পেরে উঠবো না, কারণ ওকে আমি হাজির করতে পারলাম না, ওর সাথে যোগাযোগ করতে পারলাম না। তাহলে আমি এর চিকিৎসা করব কিভাবে? যাকে আমি হাজিরই করতে পারলাম না, সে যদি হাজির হতো বা হয়ও, ওর সাথে আমি পারবো না এটা নিশ্চিত। তাই আপাতত আমি কিছু করতে পারছি না, ওকে ঝাড়ফুঁক করে যাচ্ছি। মেয়েটাকে সাবধানে রাখবেন, আর ভালো কোনো বড় হুজুরকে দেখান বা কোনো কবিরাজকে দেখান, এটা বলে ওই হুজুর চলে যান। ওই দিন রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। এই যে কামরুল দাদা রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হয়েছেন, তো ফ্রেশ হয়ে উনি ঘরে ঢুকেছেন। ঘরে ঢোকার পর উনি যখনই ওনার ঘরে থাকা খাটের উপর উঠতে যাবেন, এক পা খাটের উপর কেবল দিয়েছেন, তখনই ওনার কাছে মনে হলো অদৃশ্য কিছু খপ করে ওনার গলা চেপে ধরলো। আর মনে হলো যে ওনার এক পা চেপে ধরলো। দুই হাত দিয়ে মনে হচ্ছে তার এক হাত দিয়ে গলা আর এক হাত দিয়ে তার পা চেপে ধরেছে। এরপর মনে হলো ওনাকে শূন্যে তুলে ফেললো এবং এরপরে মারে এক আছাড়। প্রচন্ড জোরে এই আছাড়টা মারে তাকে। এই আছাড় খাওয়ার সাথে সাথে ওনার তো প্রচন্ড ব্যথা লাগে। উনি ও আল্লাহ গো বলে প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকার শুনে ওনার স্ত্রী ধর্মর করে উঠে পড়েন এবং দেখেন তার স্বামীর এই অবস্থা। তো ওনার স্ত্রী ওনাকে ধরে উঠান, জিজ্ঞেস করেন কি হয়েছে, কিভাবে উনি মাটিতে পড়ে গেলেন, কি হয়েছে বিস্তারিত বলতে বলেন। তখন উনি সবকিছু খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিন্তু কামরুল দাদা ওনার ঘাড়ে অনেক ব্যথা পেয়েছিলেন। কে ওনাকে আছাড় মেরেছিলেন এটা কিন্তু উনি দেখতে পাননি। অনেকদিন যাবত উনি এই ঘাড়ের ব্যথায় ভুগেছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন, আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। ঘটনা কিন্তু এখানেই শেষ না। কামরুল দাদা অনেক কিছু প্রকাশ মানুষের কাছে না করলেও ভিতরে ভিতরে ভালো মানের একজন কবিরাজের সন্ধান উনি কিন্তু করছিলেন। উনি পাশের এলাকার একজন ভালো মানের কবিরাজের সন্ধান পান। উনি কবিরাজের কাছে যান, সবকিছু খুলে বলেন। কবিরাজ ওনাকে একটা ডেট দেন যে কবিরাজ যেদিন ওনার বাড়িতে আসবেন, এরকম একটা ডেট দেন।
কবিরাজ ঠিক ওই ডেটেই ওই সময়ে ওনার পূর্ব নির্ধারিত সময়ে ওই বাড়িতে আসেন। এই কবিরাজের নাম ছিল হলো পঞ্চ কবিরাজ। এই পঞ্চ কবিরাজ কামরুল দাদার বাড়িতে এসে এই যে সিমথিয়া মানে কামরুল দাদার ওই বাচ্চা মেয়েকে সামনে বসান, কিছু মন্ত্র পাঠ করেন এবং তার থলে থেকে দুটো হাড় বের করেন। ও দুটো আসলে কিসের হাড় এটা ওনারা বুঝতে পারেন নাই। তো এই হাড় দুটো বের করে ওই মেয়ের সামনে রাখেন। অবাক করা বিষয় হলো অদৃশ্য থেকে কে যেন ওই দুটো হাড় দুই দিকে ছুঁড়ে ফেলে দিল। এইটা দেখে ওই পঞ্চ কবিরাজ তাড়াতাড়ি করে উঠেই কোনো কিছু না বলেই ওই হাড় দুটো নিয়ে তার গন্তব্যের দিকে দ্রুত বের হয়ে যান। কামরুল দাদার বাড়ি থেকে এইভাবে দ্রুত সে বের হচ্ছে, এদিকে কামরুল দাদা তাকে ধরেন যে অ্যাটলিস্ট এক গ্লাস পানি খেয়ে যান, এভাবে চলে যাচ্ছেন কেন, আর কি হয়েছে আমাকে বলেন। তখন ওই পঞ্চ কবিরাজ বলে, এখানে যে আছে সে খুবই শক্তিশালী, তুমি বুঝতে পারছো আমার এই দুইটা হাড় টাচ করার ক্ষমতা কোনো জিন বা পিশাচের নাই। হ্যাঁ আছে, যারা খুব শক্তিশালী, সেখানে এই হাড় দুটো দুদিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার মানে বুঝতে পারছো যে কি ভয়ঙ্কর জিনিসের খপ্পরে তোমরা পড়ছো। এখানে যদি আর বেশিক্ষণ থাকি তোমাদের সামনেই আমার ঘাড় মটকে মেরে ফেলবে। যাই হোক, এই ঘটনার পর পরিবারের হতাশা আর হতাশা নেমে আসে। একটার পর একটা তো হতাশ হওয়ার মতোই ঘটনা ঘটছে, তা হতাশা নামবে না তো কি হবে। ওই দিন রাত্রে কামরুল দাদা ওয়াশরুমের জন্য বাইরে বের হয়েছেন। তো গ্রামের ওয়াশরুম তো ঘরের বাইরে থাকে। তো উনি ওই যে পুকুরটা, ওই পুকুরটার ওই দিকটাতে গিয়েছেন, জল বিয়োগ করতে বসেছেন। হঠাৎ করে ওই যে জড়ি গাছের যে ঝাড়টা মানে জঙ্গলটা, ওই দিক থেকে একটা খচমচ আওয়াজ শুনতে পান। ওর একটা পাশে কিন্তু একটা কলা বাগান রয়েছে, মূলত ওই কলা বাগানের ওই সাইডটা থেকেই আওয়াজটা আসছিল। কলা বাগানটা পুকুরের একটা সাইডে ছিল। তো উনি খেয়াল করে শোনেন যে গরুর গলায় ঘন্টা বাঁধলে এবং গরু হাঁটলে যেরকম টং 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 আওয়াজ হয় না, তো ওই রকম শব্দ হচ্ছে। তো কামরুল দাদা ভেবেছেন প্রতিবেশীরা হয়তোবা তাদের গরু খুঁজে পায়নি, কেউ হয়তো, অথবা কেউ ইচ্ছা করে ছেড়ে দিয়ে রেখেছে এই কলা গাছগুলো খাওয়ার জন্য। তো উনি চিন্তা করেছেন যাই গরুটাকে টাঙিয়ে দিয়ে আসি, আর পরিচিত কারো গরু হলে গরুটাকে নিয়ে আসবো, সকালে বুঝিয়ে দেব। তো উনি একটু সামনের দিকে এগিয়েছেন। ওই শব্দটা কিন্তু তখনও হচ্ছিল, টং 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 শব্দ হচ্ছিল। তো উনি ওই শব্দ ধরে যখন এগিয়েছেন, বেশ কাছাকাছিও চলে গিয়েছেন, তখন উনি দেখতে পান যে আরে এটা তো গরু না, এটা একটা ঘোড়া। কারণ পেছন থেকে ঘোড়ার লেজ দেখে উনি বুঝতে পেরেছিলেন, ঘোড়ার যে সাইজ এটা দেখে বুঝতে পেরেছিলেন। আর ঘোড়ার মাথার দিকটা ওই কলা বাগানের ভেতরে, আর পেছন দিকটা ওনার সামনে। তো উনি দেখে অবাক হন, ভাবেন যে কি, আমার জানা মতে আশেপাশের 10 গ্রামে কারো ঘোড়া আছে, এরকম তো নাই, ঘোড়া আসলো কোত্থেকে। তখন উনি বুঝতে পারেন এটা স্বাভাবিক কিছু না, দ্রুত এখান থেকে ওনাকে চলে যেতে হবে। উনি চিন্তা করছিলেন যে যাওয়ার সময় যেন একটু শব্দও না হয়, একদম পা টিপে টিপে আস্তে 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 চলে যাবেন। উনি পা টিপে টিপে আস্তে আস্তে চলে যাচ্ছেন। তখন কিন্তু উনি যে ঘুরে চলে যাচ্ছে বিষয়টা এরকম না, উনি পেছন দিকে ফিরে আস্তে 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 যাচ্ছেন। এমন সময় ওই ঘোড়াটা এমন একটা ভয়ঙ্কর শব্দ করে পেছন দিকে তাকায়, আর কামরুল দাদা যেটা দেখতে পান তা দেখলে যে কোনো মানুষ অজ্ঞান হয়ে যাবে। উনি দেখতে পান এই কলা গাছের দিকে মুখ করে এই ঘোড়ারূপী অবয়বটা যে এতক্ষণ দাঁড়িয়েছিল, এটার কোনো মাথাই নাই। গলার ওই সাইড দিয়ে রক্ত পড়ছে মনে হচ্ছে, আর ভয়ঙ্কর শব্দ করছে। কামরুল দাদা এই দৃশ্য দেখে ওনার শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে দিয়েছেন এক চিৎকার। ওখান থেকে উনি নড়াচড়া করতে পারছেন না। আর বাসা যেহেতু কাছেই ছিল, ওনার চিৎকার শুনে ওনার স্ত্রী ছুটে যান, বের হয়েছেন কোথায় কোথায়, উনি তো চিৎকার করেই যাচ্ছেন। তো ওনার ওই চিৎকার উৎস ধরে ওনার স্ত্রী চলে আসেন। ওনার স্ত্রী এসে অবশ্য কিছু দেখতে পান নাই। ওনার স্বামীকে দ্রুত ওখান থেকে ঘরে নিয়ে আসেন। কি হয়েছে জানতে চাইলে কামরুল দাদা আবার সব খুলে বলেন যে উনি কি দেখেছেন। তো ওনার স্ত্রী ঘরে থাকা একটা কোরআন যেটা ছিল এটা খুলে বিভিন্ন আয়াত পড়ে ওনাকে ফু দিতে থাকেন। ওই রাতে ওনার জ্বর আসে, তবে আল্লাহর রহমতে জ্বরটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। মূলত ভয়ের কারণে এই জ্বরটা হয়েছিল, সুস্থ হয়ে গিয়েছিলেন উনি। উনি ভাবতে থাকেন এটার কি কোনো নিরাময় নেই, এই ঝামেলাটা চলছে তো চলছেই, এদিকে মেয়েটাও বড় হয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধান কোথায়। তো ওনার বাড়ির কাছাকাছি একজন কবিরাজ রয়েছেন। তো সবাই ওই কবিরাজটাকে ছোট্ট কবিরাজ নামেই চেনে, কেউ ছোট কবিরাজ, কেউ ছোট্ট কবিরাজ এটা বলে আর কি। ওনার অ্যাকচুয়াল নাম কি এটা অবশ্য জানাতে পারেন নাই। তো এই ছোট্ট কবিরাজের বিষয়ে কিছু কথা বলে রাখা ভালো
যে এই ছোট্ট কবিরাজ নাকি একসময় লোকজন নিয়ে সুন্দরবনে যেতেন গোলপাতা সংগ্রহ করার জন্য। মূলত যারা গোলপাতা সংগ্রহ করতেন তারাই এই ছোট্ট কবিরাজকে সাথে নিয়ে যেতেন। গোলপাতা দিয়ে কিন্তু ঘরের ছাউনি তৈরি করা হয়। তখন সুন্দরবনে বাঘের অনেক প্রকোপ ছিল। প্রতিদিন শোনা যেত মানুষকে বাঘে নিয়ে গেছে, মেরে খেয়ে ফেলেছে, এরকম কথা শোনা যেত। বিশেষ করে যারা গোলপাতা সংগ্রহ করতে যেত বা মধু সংগ্রহ করতে যেত তাদের উপরই এই ঝামেলাটা বেশি হতো। তো এই ছোট্ট কবিরাজ যাদের নিয়ে সুন্দরবনে যেতেন বা যারা ছোট্ট কবিরাজকে নিয়ে সুন্দরবনে যেতেন, তারা যখন গোলপাতা কাটতে যেতেন এই ছোট্ট কবিরাজ নাকি একটা জায়গায় মাটিতে বসে পড়তেন আর বিড়বিড় করে কি যেন পড়তেন। আর যারা গোলপাতা কাটতে ভেতরে ঢুকতো তারা দেখতো যে বাঘ তাদের আশপাশ দিয়ে ঘুরছে, কি তাদের কোনো ক্ষতি করছে না। তো এই বিষয়ে ছোট্ট কবিরাজকে জিজ্ঞেস করলে উনি বলতেন, বাঘ তোমাদের পাশ দিয়ে ঘুরলেও তোমাদেরকে দেখতে পায় না, আর যদি দেখতে পায়ও তাহলে বাঘের মুখ খোলার কোনো উপায় নেই। যাই হোক, ওনার বিষয়ে এরকম অনেক কথাই শোনা যায়। তো কামরুল দাদা চিন্তা করেন যে ওনার কাছে যাবেন, এই বিষয়ে তাকে বলবেন, দেখি উনি কি সমাধান করতে পারেন। তো একটা সময়ে গিয়ে উনি ছোট্ট কবিরাজকে এই বিষয়ে বলেন। ছোট্ট কবির তার বাড়িতে আসেনও। তার বাড়িতে আসার পর উনি ওনার মতো করে মন্ত্র পাঠ করে দুটো বৃত্ত আঁকেন। একটার মধ্যে উনি নিজে বসেছেন আর একটার মধ্যে ওই 5 বছরের বাচ্চা। এই সিনথিয়া কিন্তু ততদিনে 5 বছরের বাচ্চা হয়ে গিয়েছে। এবং এই যে 2025 সাল, এই সময় কিন্তু মেয়েটির বয়স 5 বছর প্লাস। তো মেয়েটাকে ওখানে বসিয়েছেন উনি, বসিয়ে উনি ওনার মতো করে মন্ত্র পাঠ শুরু করেন। হঠাৎ করে উপস্থিত সবাই, এই ছোট্ট কবিরাজ, তারপরে এই কামরুল দাদা, ওনার স্ত্রী এবং আশেপাশে আরো যে কয়েকজন ছিল, তারা পান যে এই ছোট্ট মেয়েটিও গুনগুন করে কিছু একটা বলছে। কবিরাজও মন্ত্র পাঠ করছে, ছোট্ট মেয়েটিও গুনগুন করে কিছু একটা বলছে, তবে মেয়েটি যে কি বলছে এটা বোঝা যাচ্ছে না। তখন ওই কবিরাজ ইশারা দিয়ে এই কামরুল দাদাকে দেখান এবং একটা পর্যায়ে বলেন, দেখতে পাচ্ছ তোমার মেয়েটা কি বলছে? মূলত ও বলছে না, ওকে দিয়ে বলানো হচ্ছে। আমি যেই মন্ত্রই পাঠ করছি ওই পিশাচিনীটা ওই মন্ত্রটা ওর মুখে পাঠ করিয়ে কেটে দিচ্ছে। যদিও পিশাচিনীটা ওর শরীরের মধ্যে নাই, দূর থেকে ওকে নিয়ন্ত্রণ করে ওকে দিয়ে এই মন্ত্রটা পাঠ করাচ্ছে। এই পিশাচিনীটা যে কোনো মন্ত্রে দিতে জানে। আমি আমার মতো করে চেষ্টা করছি। এইভাবে কবিরাজ প্রায় 5 ঘন্টার মতো চেষ্টা চালায়। একটা পর্যায়ে ওই যে ছোট্ট সিনথিয়া বৃত্তের মধ্যে বসেছিল, সে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে বৃত্ত থেকে বের হয়ে কবিরাজের গলা চেপে ধরে। এরপর অনেক লোকজন তো ওখানে ছিল, তারা অনেক কষ্টে এই সিনথিয়ার হাত কবিরাজের গলা থেকে ছাড়াতে সক্ষম হন। আর এত জোরে নাকি গলা চেপে ধরেছিল যে কবিরাজের জিহ্বাটা অনেকটাই বের হয়ে এসেছিল। এমন দৃশ্য দেখে আশেপাশে সবাই কিন্তু আসলে আচমকা এরকম একটা জিনিস দেখলো যে ছোট্ট কবিরাজ, যার এত সুনাম শোনা যায়, তার গলা চেপে ধরেছে। নিশ্চয়ই বিষয়টা স্বাভাবিক না। তখন ওই ছোট্ট কবিরাজ জানান যে আপাতত এই বিষয়টা সমাধান করতে পারছি না, তবে একদম যে পারবো না এটা বলা যাবে না। তবে এই মুহূর্তে আমি কাজ করতে গেলে আমার জীবন সংশয়, আর তার থেকেও বড় বিষয় এই মেয়েটিকে এখন মেরে ফেলতে পারে। সুতরাং এখন আপাতত এই কাজটি করা যাবে না, দেখি কি করা যায়। তবে এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো খারাপ ব্যাপার কামরুল দাদার সাথে ঘটেনি। তবে ঘটনা কিন্তু চলমান, মানে এই বিষয়টা যে সমাধান হয়ে গেছে বিষয়টা এরকম না। কামরুল দাদা কিন্তু এখনো ওনার মেয়ের এই সমস্যার সমাধানের জন্য লোক খুঁজে যাচ্ছেন, কিন্তু এখনো এটা সমাধান হয়নি। সর্বশেষ যেই তথ্য, এই ঘটনা যখন পাঠানো হয় তখনও নাকি এই কামরুল দাদা বলেছিলেন যে একটা কবিরাজের সাথে একটা ডেট ফিক্সড হয়েছে, উনি আসবেন। তবে সর্বশেষ উনি এসেছিলেন কিনা বা কি আপডেট, এই বিষয়ে আমরা এখনো জানতে পারিনি। যদি জানতে পারি লিসেনার্স আপনাদেরকে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। আমরা দোয়া করি যে সিনথিয়া খুব দ্রুত সুস্থ হয়ে যাক, এই সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে বের করে নিয়ে আসুক। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, এর আগে উনি ঘটনা পাঠিয়েছিলেন। ওনার নাম মোহাম্মদ লিটন মিয়া। ওনার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার 1 নং কিশোরগাতি ইউনিয়নের হাসানখোর গ্রামে। উনি এর আগে যে ঘটনাটি পাঠিয়েছিলেন সেই ঘটনাটি ওনারা 3 জন মিলে সংগ্রহ করেছিলেন। এই লিটন মিয়া, তার সাথে ছিলেন নান্নু ভাই এবং ফিরোজ ভাই। এই 3 জন মিলে ঘটনাটি সংগ্রহ করেছিলেন, আর এই ঘটনাটিও এই 3 জন মিলেই সংগ্রহ করেছেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান। এই হান্নানকে ওনারা হান্নান দাদা বলে সম্বোধন করতেন।
তো আমরা হান্নান দাদা বলে সম্বোধন করব। ঘটনাটি ঘটেছিল 2000 সালের পর, আনুমানিক 2003-4 সাল হবে এরকম একটা সময়টা ছিল গরমকাল। এই যে হান্নান দাদা, ওনার কিন্তু একটা অভ্যাস ছিল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। এখন যেমন খুব সহজেই ইউটিউবে বা অন্যান্য কোনো মাধ্যমে সিনেমা দেখা যায়, গ্রামের লোকদের কাছে কিন্তু তখন বিনোদনের অন্যতম মাধ্যমই ছিল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। এই সিনেমা দেখার নেশা কারো বেশি থাকে, কারো কম থাকে, কিন্তু এই হান্নান দাদার এই নেশাটা ছিল খুবই প্রবল। যতগুলো সিনেমা আসতো হলে, প্রত্যেকটা সিনেমাই ওনাকে দেখতেই হবে। আর যে সিনেমাগুলো বেশি জনপ্রিয়তা পায় সেগুলো আবার উনি কমপক্ষে 3 বার করে দেখতেন, 4 বার 5 বারও দেখতেন, মিনিমাম 3 বার তো দেখতেনই আর কি। তবে সিনেমা দেখার নেশা থাকলেও উনি কিন্তু ওনার কাজের কোনো ফাঁকি দিতেন না, কাজে গাফিলতি উনি করতেন না। উনি ঠিক সময় মতো বাড়ির সব কাজ করতেন, আবার সেই কাজগুলো করেই সময় মতো সিনেমা দেখতেন, আবার সময় মতো বাড়িতে ফেরত আসতেন। তো এখানে কয়েকটি জায়গা সম্পর্কে আপনাদেরকে কিছুটা বলতে হবে। 3টা জায়গার নাম আমরা বলবো: হাজিরহাট, অলিরঘাট এবং কাদিমনগর। ওনাদের গ্রাম থেকে, মানে এই হাসানখোর গ্রাম থেকে সিনেমা হলে যাওয়ার দূরত্ব মোটামুটি 2.5 কিলোমিটার। সেখানে যাওয়ার সময় একটি নদীতে খেয়া ঘাটে নৌকা পাড়ি দিতে হয়, আর এই নদীর নাম হলো করতোয়া, আর ঘাটটির নাম হলো হাজিরহাট। হাজিরহাট তো হাজির ঘাট আর কি। তো এই ঘাটের এখানেই মূলত ঘটনাটি ঘটেছিল। তো ওনাদের এই ঘাটের পূর্ব দিকে আরো একটি ঘাট রয়েছে, ওনারা স্থানীয়ভাবে ওটাকে অলির ঘাট বলে থাকেন। অলির ঘাটে মূলত খুব কম সংখ্যক মানুষ চলাচল করে, আর এর পিছনে কারণও রয়েছে। কারণ হচ্ছে এখানে 2টি গ্রামের মানুষ তারা নিজেরা নিজেদের প্রয়োজনে মূলত এই ঘাটটি ব্যবহার করে থাকে। আর এই হাজির ঘাটে প্রতিদিন নিয়মিত কয়েক হাজারের বেশি মানুষ পারাপার হয়ে থাকে। এর মধ্যে আবার স্টুডেন্টই রয়েছে 3 থেকে 400। ঘটনার সুবিধার্থে ঘাটের পারিপার্শ্বিক অবস্থার বর্ণনাটা আমরা দিয়ে নিচ্ছি, তাহলে ঘটনা বুঝতে আমাদের সুবিধা হবে। এই ঘাটের অবস্থানটা এমন জায়গায় যে এর 2 পাশে, অর্থাৎ পূর্ব ও পশ্চিম দিকে রয়েছে শ্মশান। অর্থাৎ এরকম বলা যায় যে এই ঘাটটি শ্মশানের মাঝখানে অবস্থিত। ওই সময় ঘাটের পূর্ব পশ্চিম দিকে আকাশমণি গাছের বাগান ছিল। যদিও এখন এই বাগান শুধু পশ্চিম দিকে রয়েছে, আর পূর্ব দিকের বাগানগুলো কেটে আবাদি জমি হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে হিন্দু সম্প্রদায়ের লোকদের মৃতদেহ পোড়ানোর জন্য একটি স্থায়ী পাকা ঘর নির্মাণ করা হয়েছে। তো যদিও বা সেটার কাজ কিছুটা বাকি রয়েছে, এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বলে জানিয়েছেন আমাদেরকে লিটন মিয়া। তো ওই হান্নান দাদা বরাবরের মতো এই ঘাট পার হয়ে কাদিমনগরের মধ্য দিয়ে ঘোড়াঘাটে যান সিনেমা দেখার জন্য। বলে রাখা ভালো, হাজির ঘাট থেকে কাদিমনগরের দূরত্ব পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের রাস্তা। দাদা দিনের বেলা মাঝে মাঝে সিনেমা দেখতে যেতেন কাজ শেষ করে, তবে উনি যখনই যেতেন রাত 9টার মধ্যেই বাড়িতে ফেরত আসার চেষ্টা করতেন। আর শেষ যেই শোটা, যেটা রাত 12টার পরে শেষ হয়, ওইটা আসলে উনি দেখতেন না, কারণ বাড়িতে ফিরতে দেরি হয়ে যাবে এই জন্য। কিন্তু ওই রাত্রে আসলে উনি যে সময়টাতে গিয়েছিলেন, শেষ শো এর আগের শোটা শুরু হয়ে গিয়েছিল, বেশ খানিকটা সময় পারও হয়ে গিয়েছিল। তো উনি চিন্তা করেন যে এখন তো ঢুকে কি করবো, অনেকটা সময় তো হয়ে গেছে, তাহলে শেষ শোটাই দেখি। তো ওই চিন্তা করে উনি শেষ শোয়ে ঢুকেছিলেন। ওই রাত্রে দেখলেন যে রাতটা 12:30 বেজে গেছে শো এই শেষ হতে, এই লাস্ট শোটা শেষ হতে। উনি চিন্তা করেছিলেন হয়তো বা যাওয়ার পথে কোনো লোকজন উনি পাবেন, কিন্তু না, ওই রাত্রে উনি আর কাউকে পান না, কারণ শেষ শো তো। যারা এসেছিলেন তারা নিজেদের মতো করে চলে গেছেন, ওনার গ্রামের কেউ ছিল না। আর শেষ হতে লোকজন একটু কম হয়, উনি কাউকে আর পেলেন না। কি আর করা, উনি একাই চাঁদের আলোয় বাড়ির পথে হাঁটা শুরু করলেন। দাদা কিন্তু খুব সাহসী একজন মানুষ ছিলেন, তারপরও কেন জানি ওই রাত্রে একটু ভয় ভয়ই পাচ্ছিলেন। একসময় কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই কাদিমনগরের মধ্য দিয়ে ঘাটে এসে পৌঁছান। ঘাটে এসে দেখতে পান যে নৌকা আছে, কিন্তু নদীর অপর পাশে। নদীটা বেশি চওড়া না। নৌকার মাঝিকে কিন্তু দাদা চেনেন, তার নাম চৌধুরী বলেই সবাই ডেকে থাকেন আর কি, চৌধুরী নামে সে পরিচিত। তো উনি ডাকছেন, চৌধুরী, ও চৌধুরী, আমি এই পাশে, আসো আসো। আর এই যে চৌধুরী, উনি ছিলেন নৌকার মাঝি। যদিও বা এই চৌধুরী মাঝি উনি এখন আর জীবিত নাই। বেশ কয়েকবার ডাকার পরেও ওই চৌধুরী মাঝির কোনো সারা শব্দ আর পাওয়া যায় না। তো দাদা অপেক্ষা করতে থাকেন, হয়তোবা ঘুম থেকে উনি উঠবেন, হয়তোবা নৌকার মধ্যে ঘুমিয়ে আছেন। মাঝে মাঝে ঘুমিয়ে যান, ডাকলে আবার উঠেও পড়েন। চিন্তা করেন হয়তোবা উনি গভীর ঘুমে
বিভোর হয়ে আছেন। কিছুক্ষণ পর আবার ডাকাডাকি করে, এরপর আবার ডাকাডাকি করেন, চৌধুরী ও চৌধুরী, এভাবে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না। হঠাৎ করেই দাদা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান যে ওই নদীর কোনো একটা পাশ দিয়ে একটা মহিলা আকৃতির অবয়ব পানির উপর দিয়ে হেঁটে হেঁটে হান্নান দাদার দিকে এগিয়ে আসছে। দাদা এটা দেখে ভয় পেয়েছেন, এটা সত্য, কিন্তু ভয়টাকে সামলে নিয়ে উনি কি করেছেন, ওই অবয়বটাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষা এবং অশালীন শব্দ ব্যবহার করে গালিগালাজ শুরু করেছেন। ওনার গালিগালাজ শুনে ওই অবয়বটা প্রথমে দাঁড়িয়ে পড়ে, এরপর ওই অবয়বটা যেদিক দিয়ে এসেছিল ওই দিক দিয়েই হাঁটতে হাঁটতে আবার চলে যায়। পানির উপর দিয়ে হেঁটে হেঁটে এসেছিল। কিন্তু দাদা মনে মনে নিজেকে একটু বেশ নিজে নিজেই প্রশংসা করেন যে গালিগালাজ করেও অবয়বগুলোকে তাড়িয়ে দেওয়া যায়। বেশ সাহসী একজন মানুষ, কারণ ইতোপূর্বে ওনার ছোটখাটো অভিজ্ঞতা হয়েছে, বিভিন্ন সময় গালিগালাজ করেছেন, চলে গিয়েছে, মানে সাহসটা আর কি ফুটায় তোলার জন্য। এরপর আবার দাদা ওই মাঝিকে ডাকতে থাকেন, চৌধুরী ও চৌধুরী, কিন্তু এবারও কোনো সারা শব্দ পাওয়া যায় না। কিছুক্ষণ অপেক্ষা করার পর দাদা শুনতে পান যে অলির ঘাট যেটা রয়েছে ওই অলির ঘাট থেকে কেউ তাকে ডাকছে, ও হান্নান, এদিকে আয়, এদিকে আয়, এদিক দিয়ে পার হ। কণ্ঠটা অপরিচিত হলেও ওই ঘাটে কিন্তু লোকজন থাকে। উনি চিন্তা করেন হয়তোবা উনি যে চৌধুরী চৌধুরী বলে ডাকছেন দূর থেকে তারা শুনতে পেয়েছে, আর কণ্ঠস্বরটা পরিচিত হওয়ার কারণে বুঝতে পেরেছে যে আমি হান্নান, এরকম চিন্তা করছেন, এই কারণে তার নাম ধরে ডাকছে। আর হান্নান দাদা চিন্তা করেন চৌধুরী মনে হয় এখন এতই ঘুমের গভীরে রয়েছে, কোনোভাবেই তাকে এখন আর ডেকে তোলা যাবে না। আর হয়তোবা এমনও হতে পারে যে সে নৌকাতেই নাই, বাড়ির দিকে চলে গেছে। তাই দাদা আর ৭-৫ না ভেবে বাগান পার হয়ে চরের মধ্য দিয়ে অলির ঘাটের দিকে যাওয়া শুরু করেন। এখানে বলে রাখা ভালো যে হাজির ঘাটে ওই সময় থেকে এখন পর্যন্ত দিন রাত সবসময় কিন্তু মানুষ পারাপার হয়ে থাকে। আর এই অলির ঘাট যেখান থেকে একটা ডাক এসেছিল, অলির ঘাটে সর্বোচ্চ হলে রাত 11টা, খুব ব্যস্ততম সময় হলেও রাত 11টা পর্যন্ত মানুষ চলাচল করে। এরপর কিন্তু আর কোনো নৌকাও সেখানে থাকে না, মানুষজন ওদিকে আসে না। এরপর যদি মানুষের পার হতেই হয় তাহলে এই হাজির ঘাটে চলে আসতে হয়। আর এই দুইটা জায়গার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব থেকে তাকে যদি চিৎকার করে ডাকা হয় শব্দটা ওভাবে আসার কথা না, আসলেও সেটা খুব ক্ষীণ আকার আসার কথা, কিন্তু দাদা কিন্তু বেশ ভালোভাবেই শব্দটা শুনেছিলেন। আর এই যে রাত 11টার সময় যে ওই অলির ঘাটটা বন্ধ হয়ে যায়, এটা কিন্তু দাদা জানতেন, কিন্তু ওই সময় বিষয়টি একদমই ভুলে গিয়েছিলেন। উনি কিছুটা পথ যাওয়ার পর দেখতে পান যে বৃষ্টির পানি নামার ফলে বেশ বড় রকমের একটি নালার সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে ওনারা ওই নালাগুলোকে ধন্দর বলে থাকেন। তো দাদা যখন এই ধন্দরের মধ্যে নেমে অর্ধেক অংশ পার হয়ে যখন উপরে উঠতে যাবেন, তখনই দেখতে পান যে একটি বিশাল আকারের বড় হাতি তার দিকে হুঙ্কার দিয়ে তেড়ে আসছে। এটা দেখে তো দাদা মারাত্মক ভয় পেয়েছেন। এই চর পার হয়ে ধানি জমির মধ্য দিয়ে উনি কাদিরনগরের দিকে দৌড়াতে থাকেন। এর মধ্যে ওই যে হাতিটা, এটা কিন্তু দাদার পেছন পেছন হুঙ্কার দিয়ে তেড়ে আসতেই থাকে। একসময় দাদা কাদিরনগরের যে প্রথম যে বাড়িটা রয়েছে সেই বাড়ির উঠোনে এসে অতিরিক্ত ক্লান্তি এবং ভয় পাওয়ার কারণে সেখানে বেহুশ হয়ে পড়ে যান। তো দাদার ভাগ্যটা ভালো ছিল, আল্লাহর রহমতে ওই সময়ে ইলেকট্রিসিটি না থাকার কারণে, গরমের কারণে ওই বাড়ির 2জন সদস্য বাইরে একটা টং এর উপরে বসেছিলেন, মানে মাচা যেটাকে আমরা বলি আর কি, বাতাস খাওয়ার জন্য বসেছিলেন, গল্প গুজব করছিলেন। ওই বাড়িটাকে স্থানীয়ভাবে তহসিলদারের বাড়ি বা মেম্বারের বাড়ি বলেই অনেকে চিনে থাকেন। তো এই 2জন ব্যক্তি কিন্তু হান্নান দাদাকে দেখে চিনতে পারেন। ওনারা তাকে ধরাধরি করে এই হান্নান দাদার হুঁশ ফেরত আনেন। কি হয়েছে জানতে চাইলে দাদা সব ঘটনা খুলে বলেন। এরপর তারা দাদাকে ওই রাতটা ওদের ওখানে বা ওনাদের ওই বাসার ওইখানে থাকার বন্দোবস্ত করে দিতে চেয়েছিলেন, কিন্তু দাদা থাকতে রাজি হন নাই, কারণ বাড়ির লোকজন সবাই তার জন্য চিন্তা করবে, এমনিতে অনেক রাত হয়ে গেছে। তো দাদা বলেন যে আপনারা আমাকে ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। তো ওনারা এই হাজির ঘাট পর্যন্ত আবার এগিয়ে দিয়ে আসেন। ওনারা দাদার সাথে আসার পর ওনারাও দেখছেন, দাদাও দেখছেন যে ওই পাশে ওই নৌকাটা আছে। তো দাদা আর ওই সময় ডাকেন নাই, অন্য যে 2জন লোক সাথে এসেছিলেন তাদের মধ্যে থেকে একজন ডাক দিল, চৌধুরী ও চৌধুরী। ডাক দেওয়ার সাথে সাথে নৌকার ভিতর থেকে কিন্তু ওই চৌধুরী ডাকে সাড়া দেন। তিনি বলছেন, আসছি আসছি, একটু সবুর করেন 2 মিনিট। এই বলে ওই চৌধুরী মাঝি উনি কিন্তু নৌকা বাইতে বাইতে এই পাশে চলে আসেন। অবাক করা বিষয় হলো, নৌকা নিয়ে আসার পর চৌধুরীর কাছে যখন জানতে চাওয়া হয় যে এতগুলো ডাক দেওয়ার পরেও তিনি কেন সাড়া দেন নাই, কারণ হান্নান দাদা ডাক দিয়েছেন অনেকবার,
তখন চৌধুরী বলেন যে আমি তো নৌকার মধ্যেই ছিলাম, কই আমি তো কোনো ডাক শুনি নাই, আর আমি ঘুমাইও নাই, আমি জেগেই ছিলাম, আর ঘাট ছেড়ে আমি 1 মিনিটের জন্য কোথাও যাইনি। এরপর দাদা বিষয়টি বুঝতে পারেন যে এখানে খুব জটিল একটা ব্যাপার হয়েছে। হতে পারে যে ওই দিক দিয়ে ওই যে অবয়বটা যাচ্ছিল সেটি মূলত দাদার ক্ষতি করার জন্য যাচ্ছিল না, ওইটা চলার পথ ছিল। ওই সময় দাদা যে কটু কথাগুলো বলেছিলেন এই কারণে ওই অবয়বটা ক্ষিপ্ত হয়েছিল। আবার এমনও হতে পারে যে ওই দিক দিয়ে যাওয়ার সময় এমন একটা মায়াজাল সৃষ্টি করা হয়েছিল যাতে করে মানুষজন চলার পথে বাধা সৃষ্টি করতে না পারে। এই জন্য হয়তোবা ওই চৌধুরী মাঝি উনি দাদার ডাকটা শুনতে পান নাই, আর যেহেতু ওই গালিগালাজ করেছিলেন দাদা, এই কারণে হয়তোবা ওই অবয়বটা ক্ষিপ্ত হয়ে তখন প্রতিশোধ নেওয়ার জন্য দাদাকে ভয় দেখান। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আর খুব বেশি সমস্যা হয়নি হান্নান দাদার, আলহামদুলিল্লাহ এই বিষয়টা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ লিটন মিয়া ভাইকে, দারুণ একটি ঘটনা আপনাদের ওয়ার্ল্ড লিসেনারদের জন্য আপনি পাঠিয়েছেন। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি এর আগেও অনেকগুলো ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, রয়েছেন ওমানে। ওনার নাম ফয়সাল মাহমুদ ফাহিম, ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায়। চলুন ঘটনায় চলে যাই। উনি এর আগেও বিভিন্ন সময় আমাদেরকে বলেছিলেন যে এই প্রবাস জীবনে যখনই বিভিন্ন মানুষের সাথে উনি কথা বলেন, চেষ্টা করেন তাদের সাথে কোনো প্যারানরমাল ঘটনা ঘটেছে কিনা বা তাদের জানা কোনো প্যারানরমাল ঘটনা ঘটেছে কিনা। তো এইভাবে অনেকের সাথে কথা বললে দেখা যাচ্ছে যে 1-2 এরকম পাওয়াই যায় তাদের সাথে প্যারানরমাল ঘটনা ঘটার ব্যাপারগুলো আছে। তো চলুন এমনই একজন ব্যক্তির কথা আপনাদের সামনে উপস্থাপন করি। মূলত এই যেই ব্যক্তি, ওনার বাড়ি হচ্ছে দিনাজপুরের, বেশ বয়স্ক, উনি 38 বছর ধরে উনি ওমানে রয়েছেন। এখন ওনার বয়স 60 কি 65 হবে। তো এত বছর বয়সে উনি এখানে রয়েছেন শুধু টাকার জন্য, বিষয়টা এরকম না। উনি ওনার নিজ এলাকাতেও যথেষ্ট ওনার সাধ্যমতো করার চেষ্টা করেছেন ওনার সন্তানাদির জন্য বা ওনার নিজেদের জন্য, কিন্তু উনি মূলত এখানে পড়ে আছেন ওনার মালিকের কারণে। ওনার মালিক ওনাকে খুবই পছন্দ করেন, ভালোবাসেন, স্নেহ করেন, বিশ্বাসও করেন। আর এত বছর এই মালিকের ওখানে রয়েছেন, মালিক ওনাকে যেতে দিতে চান না। মালিক ওনাকে কোনো কঠিন কাজ করান না, একদম সাধারণ কাজ করান যেটাতে ওরকম কোনো পরিশ্রমই নাই, এবং ভালো বেতনও দেন। এবং অনুরোধ করেছেন যে তুমি বাড়িতে গিয়ে কি করবা, থাকো, আমার পাশে থাকো। তো এই মালিকের ভালোবাসাটাও উনি আসলে কাটিয়ে আসতে পারেন না। সবকিছু মিলিয়ে খারাপ বলবো ভালো বলবো এটা বলবো না, তবে আমি মনে করি যে এরকম মালিক পাওয়া আসলে খুব কঠিন, বিশেষ করে এই বিদেশ জীবনে, তাদেরকে আমরা কফিল বলি। বিশেষ করে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, এই কফিল যদি ভালো না হয় তাহলে কিন্তু খুব বিপদ। তো যাই হোক, ওনার পরিবারের সাথে একটি ঘটনা রয়েছে, সেই ঘটনাটি এখন শেয়ার করব। ওই ব্যক্তিটার নাম মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া। তো ওনার বাড়ি দিনাজপুরের কেওলাকান্দি গ্রামে। তো ঘটনাটি মূলত ওনার বাবার সাথে ঘটেছিল, অনেক আগের ঘটনা, আজ থেকে 70-75 বছর আগে। তখন উনি জন্মগ্রহণই করেন নাই। ওনার বাবা ছিলেন তখন টকবগে যুবক। ওনার বাবা ওই সময় ভ্যান চালাতেন, মূলত ভ্যান চালিয়েই উনি আয় রোজগার করতেন। তো ওনার বাবা একটা সময় বিয়ে করেন, কিন্তু বিয়ের অনেক বছর হবার পরেও ওনাদের পরিবারে কোনো সন্তানাদি আসছিল না। এই নিয়ে দুজনেরই মন খারাপ থাকতো, বিভিন্ন দোয়া তদবির করেছেন কিন্তু কোনো লাভ হয়নি। একদিনের ঘটনা, ওনার বাবা ভ্যান চালিয়ে রাতে বাড়িতে ফিরছিলেন। ওনাদের বাড়িতে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার পাশেই ছিল একটা নারকেল গাছ। তো ওনার বাবা যখন সেই নারকেল গাছ বরাবর আসেন তখন দেখেন যে নারকেল গাছের নিচে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। এত রাত্রে ওনাকে দেখে ওনার বাবা একটু চমকে যান, তবুও ভাবলেন হয়তো রাস্তা হারিয়ে এইভাবে এইখানে বসে আছে। তো ওনার বাবা চিন্তা করলেন যে ওনার সাথে একটু কথা বলে জিজ্ঞেস করি কোথায় বাড়ি, এত রাত্রে এখানে কেন বসে আছে। তো ওনার বাবা জিজ্ঞেস করতে যাবেন, ওই সময়ে ওই মহিলাটি নিজে থেকেই উঠে এসে ওনার বাবাকে বলেন, এই আমার কিছু খেতে দে, আমার অনেক ক্ষুধা লাগছে। তো ওনার বাবা এই কথা শোনার পর বলে যে চলেন আমার বাসায় চলেন, সেখানে গিয়ে 4টা ডাল ভাত খাবেন। তো ওনার বাবার এই কথা শুনে ওই মহিলাটি উঠে দাঁড়ায় এবং ওনার সাথে যাওয়ার জন্য উদ্যত হয়। এমনিতে তো উঠে দাঁড়িয়েছিল, বিশেষ করে একটু এগিয়ে দাঁড়ায় আর কি। ওই মহিলাটির পরনে ছিল একটা সাদা শাড়ি, চুলগুলো সাদা সাদাই ছিল, একদম যে ধবধবে সাদা বিষয়টা এরকম না। এরকম মহিলা অনেক জায়গায় দেখতে পাওয়া যায়,
এই জন্য ওনাকে দেখে খুব যে অস্বাভাবিক কিছু মনে করছে বিষয়টা এরকম না। ওনার কাছে একটা ঝোলার মতো ছিল। তো যাওয়ার পথে ওনার বাবা ওনাকে কিন্তু ভ্যানে তুলে নিয়েছিলেন। তো যেতে যেতে এটা ওটা জিজ্ঞেস করছিলেন, উনি কোনটার উত্তর দিচ্ছিলেন না, এরকম করতে করতে অল্প সময়ের মধ্যেই বাড়ির কাছে চলে আসেন, বাড়ির কাছাকাছি ছিলেন আর কি। তো আসার পর ওনার বাবা এই লতিফ আঙ্কেলের মাকে ডাকলেন আর কি। তো ডাক শুনে ওনার মা এসে দেখে যে এই লতিফ আঙ্কেলের মায়ের বাবার সাথে একজন বৃদ্ধা মহিলা আছেন। এখন হঠাৎ করে এত রাতের বেলা এই বৃদ্ধা মহিলাকে নিয়ে আসছেন, বিষয়টা আসলে ওনার মা একটু বিরক্তই হয়েছেন আর কি। এদিকে লতিফ আঙ্কেলের বাবা বললেন যে উনি ক্ষুধার্ত, ওনাকে খাবার দাও, কি খাবার আছে। তখন ওনার মা একটু রাগের স্বরেই বললেন যে এত রাতে একটা ভিক্ষুককে নিয়ে আসছো বাসায়, এখন আবার বলতেছো খেতে দিতে, বাসায় কিছু থাকলে তাকে দিয়ে বিদায় করি, মানে টাকা পয়সা দিয়ে বা একটু চাল দিয়ে বিদায় করি, এরকমটা বুঝাতে চেয়েছিলেন আর কি। তখন ওই বৃদ্ধা মহিলা বলল, আমি কিছু খাবো না তোর বাসায়, আমাকে এক গ্লাস পানি দে। তখন এই লতিফ আঙ্কেলের মা ঘরের ভেতরে গেলেন এবং এক গ্লাস পানি নিয়ে আসলেন। ওই মহিলা পানিটা কিন্তু খেলেন না, কিছু একটা পরে ওর ভিতরে ফু দিলেন। ফু দিয়ে এই লতিফ আঙ্কেলের বাবার হাতে দিয়ে বললেন যে নে, এই পানিটা তোরা দুইজনে খাবি, আর দুইজনের শরীরে ছিটিয়ে দে। এরপর ওই বৃদ্ধা মহিলা তার হাতে থাকা ওই যে একটা ঝোলার মতো ছিল, ওটার ভিতর থেকে লাল রঙের মতো কোনো একটা জিনিস, অনেকটা গোলাকৃতি টেনিস বলের মতো এরকম কিছু একটা বের করেন। সেটা এই লতিফ আঙ্কেলের বাবার হাতে দেন, দিয়ে বলেন যে এটা দুই হাতে নিয়ে একটু নাড়াচাড়া কর, এবং তুই নাড়াচাড়া করার পর তোর বউকে দে, এরকমটা বলেন। তো এই লতিফ আঙ্কেলের বাবা উনি ওই জিনিসটা নিয়ে একটু নাড়াচাড়া করেন, এরপর উনি ওনার স্ত্রীর হাতে দেন। তো ওনার স্ত্রী যখন হাতে নেন, লতিফ আঙ্কেলের মা যখন হাতে নেন, উনি খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বিষয়টা হাতে নিলেন, মানে ওটা নাড়াচাড়া করতেই চাচ্ছিলেনই না, এরকম একটা অবস্থা আর কি। খুব বিরক্ত হচ্ছিলেন ওই বৃদ্ধা মহিলার কথাবার্তা বা অ্যাক্টিভিটিসে, যে এটা করতে বলছেন ওটা করতে বলছেন। তো যাই হোক, একটা পর্যায়ে ওই বৃদ্ধা মহিলা লতিফ আঙ্কেলের মাকে বললেন যে ওই জিনিসটা আমাকে ফেরত দে, তুই মনে হয় বিষয়টা নিয়ে খুব অস্বস্তিতে আছিস, তোর কাছে বিষয়টা ভালো লাগছে না। এরপর ওই বৃদ্ধা মহিলা বললেন, বিশেষ করে লতিফ আঙ্কেলের বাবাকে, যে তোর বউ আমার সাথে যে আচরণটা করলো এটা কি ঠিক করলো। এই কথা বলার পর এই লতিফ আঙ্কেলের মা উনি খুব ক্ষেপে গিয়েছেন। তো ক্ষেপে গেলেও আসলে রাগে ফুঁসছিলেন, এটা কিন্তু লতিফ আঙ্কেলের বাবা বুঝতে পেরেছিলেন। তখন লতিফ আঙ্কেলের বাবা কি করেছেন, লতিফ আঙ্কেলের মাকে হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেছেন। ঘরে নিয়ে বলতেছেন যে এইভাবে কেউ আচরণ করে, হাজার হলো সে তো মেহমান, নিয়ে আসছি বাসায়, তুমি এরকম ভাবে আচরণ করতেছো। তখন লতিফ আঙ্কেলের মা বলছেন যে এইভাবে একবার পানি খায় না, ফু দেয়, তোমাকে আমাকে ছিটাইতে বলে, আবার কি একটা জিনিস দিল হাতে নিয়ে নাড়াচাড়া করতে বলে, করো নাকি, এটা কি কোনো স্বাভাবিক কাজ হইল। তখন এই যে লতিফ আঙ্কেলের বাবা উনি আবার ঘর থেকে বাইরে বের হলেন। বের হওয়ার পর ওই যে যিনি বৃদ্ধা মহিলা উনি বলছেন যে আল্লাহ চাহেন তো তোদের মনের আশা পূরণ হবে, চিন্তা করিস না, এই বলে উনি চলে যাবেন। তখন হঠাৎ করে কি মনে হয়েছে লতিফ আঙ্কেলের মায়ের, যে আহারে এই বৃদ্ধা মহিলার সাথে তো এরকম আচরণ করা ঠিক হয় নাই। তো উনি আবার তার সাথে হয়তো ভালো আচরণ করার জন্য বা সরি বলার জন্য ঘর থেকে বাইরে বের হয়েছেন। তো বাইরে বের হওয়ার সময় একটু শব্দ হয়েছে, তখন ওই লতিফ আঙ্কেলের বাবা পিছন দিকে তাকিয়েছেন। এরপর তখন ওই লতিফ আঙ্কেলের মা বলছেন, ওই মহিলা কোথায়। তখন লতিফ আঙ্কেলের বাবা বলছেন, এখানেই তো ছিল, মাত্রই তো কথা বললাম। দেখে যে কোথাও সেই মহিলা নাই, নাই নাই নাই। উনি অনেক খোঁজাখুঁজির চেষ্টা করছেন, ওই রাতে এ পাশে ও পাশে দৌড়াচ্ছেন, কোথাও ওই বৃদ্ধা মহিলাকে আর খুঁজে পাওয়া গেল না। এরপর উভয়ই বুঝতে পারলেন যে আসলে একটা ভুল হয়ে গেছে। ভুলটা হয়েছে লতিফ আঙ্কেলের মায়ের দিক থেকে, কারণ উনি আসলে তার সাথে আচরণটা ভালো করেন নাই। যাই হোক, এভাবে চলে যায় প্রায় মাসখানেক। এরপর দীর্ঘদিন পর সেই সুসংবাদটা আসে। বহু বছর ওনাদের সন্তানাদি হচ্ছিল না। লতিফ আঙ্কেলের মা জানান যে উনি সন্তান সম্ভবা। পরিবারে খুশির জোয়ার চলে আসে। মোটামুটি সবকিছু ঠিকঠাকই চলছিল। এর মাসখানেক পর একটা ঘটনা ঘটে। লতিফ আঙ্কেল একদিন ওনার ভ্যান নিয়ে আসছিলেন রাতের বেলা। ওই দিন কোন একটা জায়গায় ওনার ট্রিপ ছিল, ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। এত রাতে সাধারণত উনি গাড়ি চালান না বা ভ্যান চালান না। তো ভ্যানের নিচে কিন্তু হারিকেন থাকে, হারিকেনের হালকা আলো থাকে, ওইটা দিয়ে পথ চলা যায়। তো উনি হারিকেন নিয়ে আসছিলেন আর নিজের আপন মনে
গান গাইছিলেন, যেহেতু খুশি ওনার সন্তানাদি হবে। হঠাৎ করে ওনার ভ্যানটায় ঝাঁকি অনুভূত হয়। সাধারণত রাস্তার উপর স্পিড ব্রেকার থাকলে যদি কেউ স্পিডে যদি ওই স্পিড ব্রেকারের উপর উঠাই দেয় তাহলে ঝাঁকি লাগে না, ওরকমটা লাগে। ওখানে এরকম ঝাঁকি লাগার কারণ উনি অনুসন্ধান করার জন্য ভ্যানটা থামিয়ে দেন, যে হঠাৎ ঝাঁকি লাগলো কেন। তো যখন উনি ভ্যান থামিয়ে ভ্যান থেকে নেমেছেন, নেমে ভ্যানের নিচের দিকে তাকিয়েছেন, উনি চিন্তা করছেন ভ্যানের কোনো চাকা টাকা আবার ভেঙে টেঙে গেল কিনা। তখন দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। দেখেন বেশ মোটা কালো রঙের একটা সাপ, এই সাপটার গায়ের উপর দিয়ে উনি ভ্যান তুলে দিয়েছেন। আর ওই সাপটা মাথা ঘুরিয়ে এই লতিফ আঙ্কেলের বাবার দিকে বেশ করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর লতিফ আঙ্কেলের বাবা ভয় পেলেন, আর এটা চিন্তা করলেন এটা মনে হয় কোনো মামুলি সাপ হবে। অথচ ওনার মাথায় এটা আসলো না যে এত মোটা আর কালো সাপ রাস্তা পার হবে, এত মোটা সাপ কি আসলে গ্রাম অঞ্চলে দেখা যায়? উনি কিন্তু কখনো এরকম সাপ দেখেন নাই। উনি ওই সাপটিকে আর আঘাত করেন নাই। উনি দ্রুত ভ্যানটা নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে ওনার স্ত্রীকে বলেন এই ব্যাপার, তো এরকম একটা সাপ তো দেখলাম, এর গায়ের উপরে ভ্যান উঠাই দিছিলাম। তখন ওর স্ত্রী বললেন যে হয়তোবা রাতের বেলা সাপটা রাস্তা পার হচ্ছিল, তুমি তো খেয়াল করো নাই, এই জন্য ভ্যান তুলে দিয়েছ। তখন ওনার মাথায় এই বিষয়টা আসলে যে প্যারানরমাল ব্যাপার হতে পারে এটা মাথায় আসে নাই। এরপর দিন চলে যাচ্ছে, সবকিছু স্বাভাবিকভাবে চলার কথা, কিন্তু না। এর অল্প কিছুদিন পর এই লতিফ আঙ্কেলের বাবা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একটা অবয়বের চেহারা বোঝা যাচ্ছে না, সেই অবয়বটা বলতেছে তুই আমার অনাগত সন্তানকে মেরে ফেলেছিস, এর ফল তুই পাবি। এই স্বপ্ন দেখার পর লতিফ আঙ্কেলের বাবার ঘুম ভেঙে যায়। তো উনি চোখ খুলে দেখেন যে উনি একটা স্বপ্ন দেখেছেন। সকালবেলা উঠে ওনার স্ত্রীকে বললো, স্ত্রী বিষয়টা আসলে পাত্তা দেয় না। পরের দিন আবার একই স্বপ্ন উনি দেখেন। ওই দিন ওনার স্ত্রীকে বলেন, ওনার স্ত্রী পাত্তা দেন না। তৃতীয় দিন উনি যখন একই স্বপ্ন দেখেছেন এবং ঘুম ভেঙে গেছে, তখন উনি খেয়াল করেন যে ওনার স্ত্রীও ঘুম থেকে উঠে বসে আছে বিছানার উপরে, আর এদিকে ওনারও ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর ওনার স্ত্রীকে বলছে যে কি ব্যাপার, তুমি এরকম বসে আছো কেন? তখন ওনার স্ত্রী বলছেন আমি তো একটা দুঃস্বপ্ন দেখছি, স্বপ্ন দেখার পর আমি তো বসে বসে চিন্তা করতেছি, তোমাকে ডাকি নেই। তখন লতিফ আঙ্কেলের বাবা জিজ্ঞেস করেন কি স্বপ্ন দেখেছো? তখন বলে যে তুমি যে 2টা দিন এই স্বপ্নটা দেখেছিলে এবং আমাকে বলছিলে, এই একই স্বপ্ন আমিও দেখেছি। আমি দেখেছি যে একটা অবয়ব এসে বলতেছে তোর স্বামী আমার অনাগত সন্তানকে মেরে ফেলেছে, এর শাস্তি তোরা পাবি। এরপর যখন ওর ঘুম ভেঙে গেছে তখন তুমি বসে আছে, একই সাথে 2 জন একই স্বপ্ন দেখলেন, ঘুম ভেঙে গেল। বিষয়টা তো আসলে অস্বাভাবিক, এটা তো নিছক দুঃস্বপ্ন নয়। এত কিছুর পরেও কিন্তু ওই যে সাপের যে ব্যাপারটা, এটা কিন্তু ওনাদের কারণ মাথায় আসে নাই, বেমালুম ভুলে গিয়েছিলেন। এরপর ওনারা একজন হুজুরের কাছে যান, হুজুরের কাছে এই স্বপ্নের বিষয়টা বলেন। তো হুজুর উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, পানি পরা দেন, কিন্তু এই স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হচ্ছিল না। এইভাবে মাসের পর মাস 2 জন স্বপ্ন দেখেই যাচ্ছে। একজন স্বপ্ন দেখে যে কোন একটা অবয়ব বলছে তুই আমার অনাগত সন্তানকে হত্যা করেছিস, এর ফল পাবি। আর ওনার স্ত্রী স্বপ্ন দেখছেন যে তোর স্বামী আমার অনাগত সন্তানকে হত্যা করেছে, এর ফল তোরা পাবি। মানে এরকম স্বপ্ন 2 জনই দেখছেন। এইভাবে প্রতিনিয়ত দেখতে দেখতে একটা সময় এই ব্যাপারটা ওনাদের গা সওয়া হয়ে যায়। একটা সময় ওনারা এসব বিষয় নিয়ে চিন্তা করতে থাকেন না। এভাবে কিন্তু ডেলিভারির সময় কিন্তু ঘনিয়ে আসছে। বেশ অনেকদিনই হয়ে গেল। ডেলিভারির অল্প কয়েকদিন আগে, 3 থেকে 4 দিন আগে, হঠাৎ করে ওনার বাবা মানে লতিফ আঙ্কেলের বাবা একটা নতুন স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন ওই যে বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলা স্বপ্নে আসছে। স্বপ্নে এসে বলে যে তোদের সন্তান হচ্ছিল না দেখে আল্লাহর উসিলায় তোদের একটা সন্তান হবার রাস্তা বের করে দিয়ে গিয়েছি, আল্লাহ কবুল করছেন, একটা সন্তান হবে ইনশাল্লাহ। কিন্তু সেদিন তো তোর বউ আমার সাথে ভালো আচরণ করলো না, আমি তো মনে কষ্ট নিয়ে চলে গেলাম। এর ভিতরে তুই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলছিস। যেহেতু তোদের উপর আমার একটা ক্ষোভ ছিল, এই জন্য এই বিষয়টা নিয়ে আমি আর ওদের সাথে কথা বলি নাই। আর একজনের সন্তান না বুঝে তুই হত্যা করছিস, আর এমন একটা সময় হত্যা করছিস যে তুই ওই সময় গান গাইতে গাইতে যাচ্ছিলি, তোর তো রাস্তা খেয়াল করা উচিত ছিল। সেখানে তোকে যে আমি একদম নির্দোষ বলবো, তোর পক্ষে যে আমি সেখানে গিয়ে সাফাই গাইবো, সেই উপায়টা রাখিস নাই। যাই হোক, সাবধানে থাকিস, বাচ্চাকে দেখে শুনে রাখিস। এই বলে
ওই বৃদ্ধা মহিলাটাও স্বপ্নের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সকালবেলা উঠে স্বপ্নের ব্যাপারটা উনি ওনার স্ত্রীকে বলেন। এটা শোনার পর আসলেই তখন ওনারা বুঝতে পেরেছিলেন যে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে ওই যে সাপের ব্যাপারটা। ওনারা কিছুটা বুঝতে পেরেছে, পুরোপুরি না, কিছুটা বুঝতে পেরেছিলেন আর কি। এরপর আরেকজন হুজুরের সাথে গিয়ে যখন কথা বলেছিলেন, তিনি এই সাপের ব্যাপারটা ক্লিয়ার করেছিলেন যে এই কারণে এটা হচ্ছে। তবে মানে ডেলিভারি ডেট যখন চলে আসে, সেই অনুযায়ী যখন একটা ডেলিভারি হয়, একটা ছেলে সন্তান হয়, ছেলে সন্তান হওয়ার কয়েকদিন পর স্বপ্নে সেই অবয়বটা, সে যে অবয়বটার চেহারা দেখা যেত না, সেই অবয়বটা এসে এই লতিফ আঙ্কেলের বাবাকে বলছে যে আমার সম্পর্কে তোর জানা এখনো বাকি আছে, ভালো একজন হুজুরকে ডাক, বিস্তারিত কথা তাকেই বলবো। তো ওই রাতে যখন উনি স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছেন, তখন দেখে যে ওনার পাশে ওনার বাচ্চাটা নাই। বাচ্চা কোথায় গেল? ওনার স্ত্রীকে ডাকেন, ওনার স্ত্রী দেখে আসলে বাচ্চা নাই, বাচ্চা কি নিচে পড়ে গেল? খাটের নিচে তন্ন তন্ন করে খোঁজা হয়, সারা ঘরের আশেপাশে তন্ন তন্ন করে খোঁজা হয়। এই রাত্রে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, আশেপাশে অনেক লোকজন চলে আসে, বাচ্চা খোঁজাখুঁজি হয়। কেউ বলে যে কুকুরে নিয়ে গেছে, কেউ বলে শেয়ালে নিয়ে গেছে, কেউ বলে জিনে নিয়ে গেছে। এক একজন এক এক রকম ভাবে কথা বলতে থাকেন। কিন্তু ওই স্বপ্নটাতে উনি দেখেছিলেন, বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই কোনো স্বাভাবিক বিষয় নয়। আর ওই অবয়বটা বলে গিয়েছিল ভালো একজন হুজুরকে ডাকতে, তাকেই নাকি এসে সবকিছু বলবে। একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর আসার পর 1 মিনিটও হয় নাই, দোয়া পড়া শুরু করেছেন। হঠাৎ করে হুজুর নিজে নিজে কথা বলতে থাকেন। মনে হচ্ছে হুজুরের কানে ফিস ফিস করে কেউ কথা বলছে। হালকা ফিসফিসানি শব্দ শুনলেও ফিস ফিস করে যে কি বলছে এটা বোঝা যাচ্ছে না। বেশ খানিকক্ষণ এভাবে কথা চলতে থাকে। হুজুরও কিছু উত্তর দেন। হুজুরের কথাগুলো ওনারা বুঝতে পারছিলেন। তো হুজুর বলছেন যে অতি ইচ্ছা করে নাই, এটা সেটা। এর কিছুক্ষণ পর হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে বিষয়টা বলে দেব। এরপরে এই ফিসফিসানিটা বন্ধ হয়ে যায়। হুজুর তখন এই লতিফ আঙ্কেল বাবার সাথে কথা বলতে থাকেন এবং যে কথাগুলো বলেন এটা আসলেই খুবই দুঃখজনক। হুজুর বলেন যে তুমি ইচ্ছাকৃত ভাবে মূলত ওই সাপের গায়ের উপরে ভ্যানটা উঠাও নাই, তুমি অনিচ্ছাকৃতই উঠিয়েছ, কিন্তু ওরা এটাকে ইচ্ছাকৃত ধরে নিয়েছে। কারণ হচ্ছে তুমি গান গাইতে গাইতে উঠেছিল, বা গান গাইতে গাইতে তুমি ভ্যানের উপর উঠেছ, গান গাইতে গাইতে ভ্যান চালাচ্ছ, আর গান গাইতে গাইতে তুমি এই ভ্যানটা ওই সাপের উপর উঠিয়ে দিয়েছ। মূলত যে জিনটা এসেছিল, ওই সাপটা ছিল তার স্ত্রী। ওই সাপের পেটে তার অনাগত সন্তান ছিল, মূলত সাপের রূপ ধরে রাস্তা পার হচ্ছিল। তখন তুমি ভ্যানটা উঠিয়ে দিয়েছ, এর ফলে পেটের মধ্যেই বাচ্চাটা মারা যায়। ওই জিনটা বলেছে যে শুধু বাচ্চাটা যদি মারা যেত তাহলেও তারা বিষয়টা বিবেচনা করত, এরকম দুর্ঘটনা হতেই পারে। তার স্ত্রী সমানে কান্নাকাটি করছে এই কথা বলে যে তাদের গোত্রের যারা হাকিম বা হেকিম, যারা ডাক্তারি বিদ্যায় পারদর্শী, তারা জানিয়েছেন যে এই জিনের স্ত্রী আর কখনো মা হতে পারবেন না। এরপর থেকে ওই জিনের স্ত্রী সারাদিন কান্নাকাটি করে, আর ওই জিনটা জানিয়েছে তার স্ত্রীর এরকম ক্রমাগত কান্নাকাটি উনি সইতে পারছেন না। এখন কি করণীয়? করণীয় হিসাবে এই যে সন্তানটা, এই সন্তানটাকেই এই জিনে নিয়ে গেছে এবং জিন জানিয়েছে এই সন্তানটাকে তারা হত্যা করবে না, এই সন্তানটা তাদের কাছেই বড় হবে, বড় হয়ে স্বাভাবিক নিয়মে সে যখন মারা যাবে তখন এই ডেড বডিটা তাদের কাছে বা এই পরিবারের কাছে দিয়ে যাবে। এই সন্তানের বড় করার জন্য যা যা করার দরকার, যত ফ্যাসিলিটি দেওয়ার দরকার তারা সেটা দেবে, নিজের সন্তানের মতোই বড় করবে। জিনদের কাছে থাকা কোনো মানুষ মারা গেলে নাকি জিনেরা সেই মানুষের দাফন কাফন করতে গেলে অনেক বেগ পেতে হয়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই কারণে মূলত সেই সন্তানকে তারা এই পরিবারের কাছে আবার দিয়ে যাবে, তার আগে এই সন্তানকে তারা দেবে না, এটাই জানিয়েছে। এবং জিন নাকি এটাও জানিয়েছে যে যদি এটা নিয়ে আরো চেষ্টা করা হয় বা এটা নিয়ে আরো এক পা আগে বাড়ানো হয় এই লতিফ আঙ্কেলের পরিবারের তরফ থেকে, তার মা বাবার তরফ থেকে, তাহলে আরো ভয়াবহ পরিণতি হবে। তখন মূলত ওই হুজুর বলছে, আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা তাদেরকে জানিয়ে দেবো, আশা করি যে তারা এই বিষয়টা নিয়ে লাগাবে না। তখন হুজুরও পরামর্শ দেন, যেহেতু তুমি একটা কাজ করে ফেলেছো এই বিষয় নিয়ে, আর সামনে আগানোর দরকার নাই, ওই জিনেরা তোমাদের পরিবারের বা তোমার আরো যারা সন্তান আদি আল্লাহ যদি দেন তাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, এটা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তো এর পরে ওই পরিবারে আরো 5 জন সন্তান হয়েছিল,
ছেলে মেয়ে মিলিয়ে, তার মধ্যে একজন হচ্ছে এই লতিফ আঙ্কেল। ওনার মা বাবা মারা গিয়েছেন, তবে ওনারা এখনো নাকি ওনার সেই বড় ভাই, যাকে ওনারা কখনো দেখেনি নাই, সেই ভাইয়ের অপেক্ষায় রয়েছেন। হয়তোবা কোনো একদিন তার মৃতদেহ ফেরত দিয়ে যাবে। তবে সে সেখানে ভালো আছেন এতটুকু নাকি জেনেছিলেন কোনো একটা মাধ্যমে, কিন্তু যোগাযোগ করতে পারেন নাই। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই বেশ অদ্ভুত। আমাদের মনুষ্য সমাজের বেশ কিছু বিষয়ের সাথে মিলে যায় এই অর্থে যে জিনেদের মধ্যেও যারা মা রয়েছেন তারাও কিন্তু তাদের সন্তানকে সেভাবেই আদর করেন, ভালোবাসেন, যেটা আমরা আমাদের জগতেও দেখি। ঘটনাটা এরকমই ছিল। জানি না এই লতিফ আঙ্কেলের সেই বড় ভাইয়ের ডেড বডি ওনারা কবে পাবেন। ওনার মা বাবা তো এখন জীবিত নাই, বহু আগেই মারা গেছেন। ওনাদেরও তো বয়স হয়ে গেছে, ওনাদের ভাই বোনদের অনেক বয়স হয়ে গেছে, তো ওনারা এখনো অপেক্ষায় আছেন। তবে এটা নিয়ে ওনারা কোনো তদবির করেন নাই, ভালো কোনো হুজুরকে আবার নতুন করে বলেনও নাই যে ওই ভাইকে ফেরত আনিয়ে দিতে হবে। এই বিষয়টা ওনারা কখনো বলেন নাই। বিষয়টা যেহেতু আগে থেকে সেটেলড হয়ে গিয়েছিল, খালি হয়তো চেষ্টা করেছিলেন জানার জন্য তার ভাই ভালো আছে কিনা, এতটুকুই। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আমার কাছে অন্যরকম লেগেছে। অন্যরকম বলতে বিষয়টা ভয়ের কিনা আমি ঠিক বলবো না, তবে বিষয়টা আসলে হৃদয়ে দাগ কাটার মতো। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম মোহাম্মদ আতাউর রহমান। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে রয়েছেন সৌদি আরবের দাম্মামের আল হুফুফ নামক স্থানে। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার 5 নং হরসপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড হরসপুর গ্রামে। ওনাদের বাড়ির নাম হরসপুর খতিব বাড়ি। ওনার জন্মের আগে থেকেই ওনাদের বাড়িতে হরসপুর দারুল উলুম মাদ্রাসার মুহতামিম সাহেব জনাব মাওলানা তাজুল ইসলাম সাহেব, যিনি বড় হুজুর নামে পরিচিত ছিলেন, উনি থাকতেন। হুজুরের বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে। মাদ্রাসা থেকে বেশ দূরে তার বাড়ি হওয়ার কারণে সবসময় তো আসলে বাড়িতে যেতে পারতেন না। এই কারণে হুজুর এই আতাউর রহমান ভাইদের বাড়িতেই থাকতেন। হুজুরের থাকার জন্য আলাদাভাবে মেইন রাস্তার সাথে লাগোয়া একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছিল। ওই ঘরের সাথেই মূলত ওয়াশরুম, গোসলখানা এগুলো ছিল। হুজুরের ঘরের সাথে আবার বেশ বড় একটা বাসস্থানও ছিল। হুজুরের রুমে একটা খাট ছিল যেটাতে হুজুর ঘুমাতেন, আর খাটের পাশে মানে যেটা ফ্লোর আমরা যেটা বলি বা মেঝে, সেখানে পাটি বিছানো থাকতো সবসময়। কারণ ওনার স্টুডেন্টরা সবসময় আসতেন, পড়া শোনানোর জন্য আসতেন, হুজুর আবার তাদেরকে পড়া দিতেন। এরকম কিন্তু হর হামেশাই হতো। আর আতাউর রহমান ভাইদের ওই সময়ের যেই বাড়ির যে প্রেক্ষাপট ছিল, তখন ওনাদের ওয়াশরুমটা ঘরের বাইরে ছিল। সাল তখন 1998 কি 99 সাল, ঘটনা তখনকার। আর আতাউর রহমান ভাইয়ের কিন্তু ওই সময় বয়স ছিল খুবই কম। উনি ক্লাস 1 কি 2 তে পড়তেন, এরকম একটা ক্লাসে উনি পড়তেন বলে জানিয়েছেন। ওনার একটা অভ্যাস হয়ে গিয়েছিল গভীর রাত বলতে ফজরের আজানের আগে, যখন তাহাজ্জুদের সময়, ওই সময়ে ওনার ঘুম ভেঙে যেত, ওনাকে ওয়াশরুমে যেতে হতো। তখন উনি ওনার আম্মুকে ডাকতেন, ওনার আম্মুর সাথে উনি ওয়াশরুমে যেতেন, আবার ঘরে ফেরত আসতেন। প্রায়শই একটা কান্নার আওয়াজ এই আতাউর রহমান ভাইও শুনতেন, ওনার আম্মুও শুনতেন। হুজুরের যে ঘর, ওই ঘর থেকে মনে হচ্ছে না কিশোরে কেউ কান্নাকাটি করছে। স্বাভাবিকভাবে কেউ এভাবে কান্নাকাটি করে না, বা মানুষ যারা তারা এভাবে কান্নাকাটি করে না। আসলে তারা কি কান্নাকাটি করছে নাকি কোনো একটা বিশেষ স্বরে কোনো কিছু পড়ছে, এটা আসলে আতাউর রহমান ভাই বুঝতে পারতেন না। এই কারণে তার কাছে মনে হতো যে উনি কান্নাকাটির আওয়াজ শুনছেন। আর এই কারণে উনি ওনার আম্মুকে জিজ্ঞেস করতেন হুজুরের রুমে কান্নাকাটি করে কি। তখন ওনার আম্মু ওনাকে বুঝ দিতেন যে হুজুরের অনেক স্টুডেন্টরা তো আসে, মনে হয় এই যে তাহাজ্জুদের সময় পড়তে আসছে, হুজুর মনে হয় রাগারাগি করেছে, পড়া পারে নাই বাচ্চা, এই জন্য বাচ্চা কান্নাকাটি করছে, এইভাবে বুঝ দিতেন। তাই এইভাবেই চলছিল দিন। এরই মধ্যে কেটে যায় বেশ অনেকগুলো দিন। এর মধ্যে কিন্তু এই যে আতাউর রহমান ভাই অভ্যাস কিন্তু পরিবর্তন হয় নাই। উনি কিন্তু ওই সময়, সেই তাহাজ্জুদের সময় উনি উঠতেন ওয়াশরুমে যাওয়ার জন্য আম্মুকে সাথে নিয়ে। এক রাত ভরা পূর্ণিমা ছিল। পূর্ণিমার আলো এত বেশি ছিল যে উঠোনে একটা সুই পড়ে থাকলেও সেটা দেখতে পাওয়া যাবে এমন একটা অবস্থা মনে হচ্ছিল ওনাদের কাছে। ওই রাত্রে যখন ওই তাহাজ্জুদের সময় বাইরে বের হয়েছেন আতাউর রহমান ভাই ওনার আম্মুর সাথে, হঠাৎ করে দুইজনই ভয়ঙ্কর একটা জিনিস দেখে আঁতকে ওঠেন। ওনারা দেখতে পান যে উঠোনের মাঝখানে একটা পা আর আরেকটা পা
এই হুজুরের মানে বড় হুজুরের যে ঘরটা, ওই ঘরের পাশে একটা জবা ফুল গাছ ছিল, ওইখানে অবয়বটা আলখেল্লা পরা। এটা চেহারা যে কি এটা দেখতে পারেন নাই, কারণ এই অবয়বটা এত উঁচু, মনে হচ্ছে যে আকাশ ছুঁয়ে ফেলেছে তার মাথা। এই জন্য চেহারা কেমন এটা দেখতে পারেন নাই। তো এটা দেখার সাথে সাথে আতাউর রহমান ভাইয়ের আম্মু আতাউর রহমান ভাইকে এক হ্যাচকা টানে ঘরে নিয়ে আসেন। ফজরের আজানের আগে আর বাইরে বের হন নাই, ফজর আজানের পরে বাইরে বের হয়েছেন, তখন ওয়াশরুমে নিয়ে গিয়েছেন আর কি আতাউর রহমান ভাইকে। পরের দিন আতাউর রহমান ভাইয়ের আম্মু হুজুরকে জিজ্ঞেস করেছিলেন যে আসলে এটা কি, এটাকে যে ওনারা দেখলেন আগে তো দেখেননি। তখন হুজুর হেসে উত্তর দিয়েছিলেন যে প্রতি পূর্ণিমা রাতে কিছু মেহমান আসেন হুজুরের সাথে দেখা করার জন্য। এটা বলে উনি প্রসঙ্গ ঘুরিয়ে নিয়ে অন্য কথা বলা শুরু করেন আর কি। তো যার কারণে এটা নিয়ে আর আলোচনা হয়নি। এবার আসি 2000 সালের কথা। তখন বর্ষাকাল, টানা 5 দিন যাবৎ বৃষ্টি পড়েই যাচ্ছে, তো পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নিশানা নেই। কখনো কখনো বৃষ্টি কমে যাচ্ছে, কিন্তু পুরোপুরি থেমে যাচ্ছে না। মনে হচ্ছে আকাশটা ছিদ্র হয়ে গেছে, বৃষ্টির পানি অনবরত পড়ছেই তো পড়ছেই। ওই সময় কিন্তু ওনাদের গ্রামে বিদ্যুৎ এসে পৌঁছায়নি, 2000 সালের কথাও বলছি আর কি, ওই সময় আসেনি। এই জন্য গ্রামের যারা মানুষ ছিলেন ওই সময়ে তারা কিন্তু এই কেরোসিন তেল দিয়ে হারিকেন বা কুপি এইগুলো জ্বালাতেন। ওই দিন কেরোসিন তেল যে ফুরিয়ে গেছে এটা আতাউর রহমান ভাইয়ের আম্মু আসলে ওইভাবে বুঝতে পারেন নাই ব্যস্ততার কারণে, সন্ধ্যার পরে বুঝতে পেরেছিলেন। এদিকে এশার নামাজের পর আতাউর রহমান ভাইয়ের আম্মু আতাউর রহমান ভাইকে বলেন যে বাবারে, কেরোসিন তো শেষ, সারাটা রাত কিভাবে কাটবে, এখনো তো রাতের খাওয়া দাওয়া বাকি। এদিকে আতাউর রহমান ভাইয়ের আব্বু কিন্তু বাড়িতে ছিলেন না, কারণ উনি চাকরি সূত্রে ঢাকার মতিঝিল সোনালী ব্যাংকের হেড অফিসে কর্মরত ছিলেন। আর বাজার সদাই দরকার হলে দ্রুত পাশে একটা টং দোকান ছিল ওদের বাসার খুব কাছাকাছি আর কি, পূর্বপাড়া নামক একটা জায়গা রয়েছে, আবু তাহেরের টং দোকান নামেই সকলে চিনতেন। তো ওখানে সবকিছু পাওয়া যেত, কোনো কিছু শর্ট হলে ওখান থেকে নিয়ে আসতেন। এখন ওই টং দোকান থেকে কেরোসিন আনতে হবে। এখন আতাউর রহমান ভাই একা একা কিভাবে যাবেন? ওনার আম্মু এই আতাউর রহমান ভাইয়ের চাচাতো ভাই হাফেজ কারি ইউসুফকে সাথে দিয়ে দিলেন। ইউসুফের বয়স মোটামুটি তার কাছাকাছি না হলেও একটু ছোটই হবে আর কি। সে তখন হরসপুর মাদ্রাসাতে হিফজ বিভাগে অধ্যয়নরত ছিল। তো ওনারা দুজন ছাতা নিয়ে বেরিয়ে পড়লেন। তখনও কিন্তু টিপটিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। বাড়ির পেছন দিকে কাঁচা রাস্তায় খালি পায়ে বাঁশঝাড়ের গা ঘেঁষে ওনারা যাচ্ছিলেন। কেন জানি ওই রাত্রে ওনাদের খুব ভয় লাগছিল। যথারীতি টং দোকান পর্যন্ত পৌঁছেও গেলেন, টং দোকানটা খোলাও ছিল। ওখান থেকে কেরোসিন তেল নিয়ে ফেরত আসছেন বাড়ির দিকে। কাঁচা কর্দমাক্ত রাস্তায় হাঁটছেন সাবধানে, যে কোনো সময় পড়ে যেতে পারেন স্লিপ করে। তো ওই বাঁশঝাড়টার কাছাকাছি আসার পর ওনারা দুজনই দেখতে পেলেন সাদা পাঞ্জাবি পরা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তবে সেই ব্যক্তি তাদের যে অপরিচিত বিষয়টা এরকম না। মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি, যাকে ওনারা ভাই বলে সম্বোধন করতেন, সেই মোহাম্মদ আলী ভাই ওখানে দাঁড়িয়ে আছে। সাদা আলখেল্লা পরা বা পাঞ্জাবি পরা এরকম একটা জিনিস পরা ছিল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই মোহাম্মদ আলী ভাইয়ের উচ্চতা সর্বোচ্চ 5 ফুট ছিল ওই সময়, কিন্তু ওই রাতের বেলা মোহাম্মদ আলী ভাইয়ের উচ্চতা 15 ফুটেরও বেশি মনে হচ্ছিল ওনাদের কাছে। আতাউর রহমান ভাই চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি কি ভুল দেখছি? ভয়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। তখন পাশে থাকা ইউসুফকে বললেন, হ্যাঁ রে ইউসুফ, তুই কি কিছু দেখছিস? ওটা মোহাম্মদ আলী ভাই না? তখন ইউসুফ বলে, আরে না রে, চুপ থাক, এটা মোহাম্মদ আলী ভাই না। এটা শুনে আতাউর রহমান ভাই আরো ভয় পেয়েছেন, আল্লাহর নাম স্মরণ করতে লাগলেন। কারণ এই বয়সে, এত অল্প বয়সে এইরকম ভয়ঙ্কর কোন জিনিস দেখলে আসলে কার আতঙ্ক লাগবে না? আতঙ্কে তো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে আল্লাহ রহমতে ওনাদের কেন জানি ভয় যেভাবে লাগা উচিত ওইভাবে লাগছিল না। কেন যেন ওই অভাবটাকে মনে হচ্ছিল না আক্রমণাত্মক, মনে হচ্ছে যে এই জিনটা তাদেরকে আহ্বান করছে যে দ্রুত রাস্তা পার হয়ে যেতে। মনে হচ্ছে তাদেরকে পাহারা দেওয়ার জন্য এটি দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই যে আতাউর রহমান ভাইয়ের সাথে যে ইউসুফ ভাই ছিলেন, উনি দোয়া দুরুদ পড়ছেন। যেহেতু মাদ্রাসায় পড়তেন ওই সময় হিফজ বিভাগে, অনেক সূরা তো তখন তার মুখস্থ হয়ে গিয়েছে। তখনও পরিপূর্ণভাবে আসলে হাফেজ হন নাই, তারপর তো অনেকগুলো সূরা তার মুখস্থ ছিল। উনি জোরে জোরে দোয়া পড়তে থাকেন, তো আগাতে থাকেন।
তখন দেখা গেল ওই অভাবটা আস্তে আস্তে বাসের ভেতরে চলে গেল। ওনারাও রাস্তা পার হয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরই আতাউর রহমান ভাই উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। সকালবেলা হুজুরের পানি পড়া আর ওনার ঝাড় ফুঁকে আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফেরত আসে। তো হুজুর বলে যে ও কিছু না, ঠিক হয়ে যাবে, ওরকম ভয়ঙ্কর কিছু হয় নাই, এটা নিয়ে আর দুশ্চিন্তা করারও কিছু নাই, হঠাৎ করে দেখছো তো এই জন্য ভয় পেয়েছ। আসলে এটা যে ক্ষতিকর কিছু ছিল না এটা হুজুরও বুঝতে পেরেছেন, হয়তো হুজুরেরই কোনো স্টুডেন্ট ছিল পাহারা দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়েছিল, যাতে অন্য কোনো দুষ্টু জিন এসে ক্ষতি করতে না পারে ওই সময়ে এসে আর কি। হতে পারে যে ওই সময় আশেপাশে আরো কোনো খারাপ জিন থাকলেও থাকতে পারে, এটা তো জানা যায়নি। তবে হুজুর এখন আর বেঁচে নেই, উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ওইখানে একটা পুকুর রয়েছে আসকোটা নাম, এখন পর্যন্ত নাকি ২৬ জন মানুষের মৃত্যু হয়েছে ওই পুকুরে। এই পুকুর সংক্রান্ত ঘটনা উনি পরবর্তীতে আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। লিসেনার্স, ঘটনাটি এতটুকুই, ঘটনাটি ছোট। এরকম ছোট ছোট ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে পাই। অনেকে বলেন যে দীর্ঘ ঘটনা চাই ভাই। আসলে দীর্ঘ ঘটনা আপনারা না পাঠালে আমরা কিভাবে পাবো বলুন? আপনারা দীর্ঘ ঘটনা পাঠালে আর সেটা সিলেক্ট করা হলে আমরা প্রচার করতে পারবো। দীর্ঘ ঘটনা যদি আমরা না পাই তাহলে দীর্ঘ ঘটনা যদি আমরা বানাতে শুরু করি, এটা কিন্তু আমাদের যেই বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের সাথে যায় না। এটা আপনারা জানেন। আপনারা জানেন যে আপনাদের পাঠানো ঘটনাগুলো যখন আমরা প্রচার করি, আপনারাই সেখানে সব প্রণোদিত হয়ে যারা ওই এলাকার কাছাকাছি থাকে নাকি তারা অনেক সময় ছবি তুলে ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছেন যে ভাই এইটা এই জায়গার ঘটনা, এটা আমরা জানি, অনেকে এটা সাক্ষী রয়েছেন। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, যে ঘটনা ছোট হোক মাঝারি হোক বড় হোক, আমরা যে সত্য ভয়ের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখি না, তবে আমরা সব ঘটনার সত্যতা 100% যে নিশ্চয়তা দেব সেটা দিতে পারি না, কারণ আমরা সেই জায়গায় গিয়ে তো সেটা দেখে আসতে পারিনি। আমরা বিশ্বাস করি আপনাদের লিসেনাররা আমাদেরকে সত্য ভয়ের ঘটনাই পাঠান। এই বিশ্বাসের উপরেই আমরা থাকতে চাই, আর এই বিশ্বাসটা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমরা আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম ভিক্টর গোমেজ। উনি বর্তমানে ঢাকার ফার্মগেটে রয়েছেন, তবে ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু গ্রামে। উনি অনেক আগে থেকেই আমাদের এই চ্যানেলের ঘটনাগুলো শোনেন। একদিন উনি ইউটিউবে কবিরাজ সংক্রান্ত আমাদের একটি ঘটনা শুনছিলেন, তার ঘরের টুকিটাকি কাজ করছিলেন। ওই সময়ে ওনার আম্মু আমাদের ওই ঘটনাটি শুনে তার ছোটবেলায় শুনতে পাওয়া একটি ঘটনা শেয়ার করেন। কিন্তু সমস্যা হয়ে যায় যে ওনার আম্মু যে ঘটনাটি শেয়ার করেছেন ওই ঘটনার একটি অংশ মাত্র উনি শেয়ার করেছিলেন, পুরোটা না। ঘটনাটি শুনে উনি খুব উৎসাহ বোধ করেন এবং চেষ্টা করতে থাকেন কিভাবে ওই ঘটনার পুরো অংশ সংগ্রহ করা যায়। কিছুদিন পর ওনার হঠাৎ করেই ওনাদের পৈতৃক বাড়ি নবাবগঞ্জে যাওয়ার প্রয়োজন পড়ে। তখন উনি ওনার ওই পৈতৃক বাড়িতে তথা ওনাদের গ্রামে যখন গিয়েছেন তখন সম্ভাব্য সকল মুরব্বীদের কাছ থেকে এই ঘটনা সংগ্রহের চেষ্টা করতে থাকেন। মজার ব্যাপার হলো কেউ পুরো ঘটনা একবারে জানেন না, যারা জানেন তারা খন্ড খন্ড ভাবে এই ঘটনাটা ওনাকে বলেছেন। তো উনি চেষ্টা করেছেন ওই খন্ড খন্ড ঘটনা যতটুকু পেয়েছেন সেগুলোকে জোড়া লাগিয়ে একটি পূর্ণাঙ্গ ঘটনায় রূপ দিতে। চলুন ঘটনাটি শুরু করি। ঘটনাটি প্রায় এখন থেকে 150 কি 200 বছর আগের হবে। একজন কবিরাজকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি সৃষ্টি হয়েছে, যেটা ওই এলাকার একটা মিথ হিসাবে বা কিংবদন্তি ঘটনা হিসাবে এখনো মানুষের মনের মধ্যে দাগ কেটে আছে। সেই কবিরাজের বাড়ি এই ভিক্টর গোমেজ ভাইদের এই যে গ্রাম যে সোনাবাজু, এই সোনাবাজু গ্রামেই ছিল। বর্তমানে তার চতুর্থ প্রজন্ম ওই বাড়িতে বসবাস করছে। কবিরাজের নাম ছিল কাল্লু। এই কাল্লু ছোটবেলা থেকেই বেশ দুরন্ত প্রকৃতির ছিলেন। পড়াশোনায় খুব একটা মন ছিল না তার। বাবা মা ধরে পাঠশালায় দিয়ে আসলেও সে সেখানে বেশিক্ষণ থাকতো না। এভাবে ধীরে ধীরে শৈশব থেকে কৈশোরে পদার্পণ করলেন এই কাল্লু। কৈশোরে তার হঠাৎ করে এই তন্ত্র মন্ত্র বিদ্যা শেখার জন্য প্রবল আগ্রহ জন্মে। তাই তিনি বিভিন্ন কবিরাজ শ্রেণীর মানুষদের সান্নিধ্যে থাকতে শুরু করেন এবং বিভিন্ন তন্ত্রমন্ত্র বিদ্যা শেখার চেষ্টা করতে থাকেন।
এই তন্ত্রমন্ত্র বিদ্যা শেখার জন্য তিনি তৎকালীন অবিভক্ত বাংলার বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন। বলা বাহুল্য, কাল্লুর পরিবেশ টা আসলে তার জন্য এক অর্থে অনুকূলে ছিল, আবার প্রতিকূলও ছিল। অনুকূলে এই কারণে ছিল যে তার পরিবার বেশ আর্থিকভাবে সচ্ছল ছিল, প্রতিকূলে এই কারণে ছিল যে তার পরিবার তার এই বিষয়গুলো আসলে ভালো নজরে দেখতো না। কিন্তু তারপরেও ছেলের এই কাজকর্মে বাধা প্রদান করলেও কোন একটা জায়গায় এসে চিন্তা করতেন তারা যে থাক, ছেলে যেটা করছে করুক, যেহেতু সে এটাই করতে চায়। তো যাই হোক, এদিকে এই তন্ত্রমন্ত্র বিদ্যা শেখার সিদ্ধান্তে কাল্লু তো অটল, কোনোভাবেই সে এই পথ থেকে পিছপা হবে না। প্রায় 10 থেকে 15 বছর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই তন্ত্রমন্ত্র শেখার পর কালু স্থায়ীভাবে নিজের বাড়িতে থাকা শুরু করেন। আসতেন আবার চলে যেতেন, এরকম করতেন আর কি। তবে উনি মোটামুটি বেশ ভালো একটা বিদ্যা শিখে নিজের বাড়িতে স্থায়ীভাবে তখন বসবাস শুরু করে দেন। কাল্লু বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে তার মা বাবা ধরে তাকে বিয়ে করিয়ে দেন। চিন্তা করেছিলেন ছেলেটা যেভাবে বাউন্ডুলে স্বভাব গ্রহণ করেছে, সংসার যদি শুরু করে তাহলে হয়তোবা সংসারের টানে সে এই সমস্ত জিনিস ছেড়ে দিবে। কিন্তু না, বিয়ে শাদী করলেও সে তার এই যেই কর্মকাণ্ড এগুলো থেকে বেরোতে পারেন নাই। উনি বিয়ে শাদী করার পরেও কবিরাজি কাজ আবার শুরু করে দেন। তবে বাড়ি থেকে যে ওই যে দীর্ঘদিনের জন্য যে চলে যাবেন বিষয়টা এরকম আর করতেন না। তিনি বাড়িতে থেকে কাজকর্ম করতেন। অল্প সময়ের মধ্যে আশেপাশের এলাকায় বেশ নাম কুড়িয়ে ফেলেন। বিভিন্ন জিনে ধরা রোগীদেরকে সুস্থ করতেন, আর ওই সমস্ত জিনদেরকে ধরে নিজের বাড়িতে নিয়ে আসতেন। কর্মজীবনে তিনি একজন অব্যর্থ কবিরাজ ছিলেন। যত শক্তিশালী জিনই হোক না কেন, তিনি ওই জিনকে ধরে তার বাড়িতে বন্দী করে রাখতেন। এই কাজের জন্য তিনি কিন্তু রোগীদের কাছ থেকে কোন রকমের টাকা পয়সা নিতেন না বা অন্য কোনো উপহারও নিতেন না। তিনি যে জিনদেরকে বন্দী করে রাখতেন তাদের দিয়ে বিভিন্ন কাজ করাতেন, যেমন ধান কাটা, ধান মারাই করা, বড় বড় গাছ কেটে খড়ি বানানো মানে লাকড়ি বানানো, এই টাইপের কাজ, পুকুর কাটা, মানে যত কঠিন কাজগুলো করানো যায় আর কি, দ্রুততম সময়ে কাজগুলো যাতে করা যায়, এই সমস্ত কাজ করার মাধ্যম দিয়ে কিন্তু এলাকার অনেক মানুষের উনি উপকারও করতেন। সে সময়ে ওই এলাকার কিন্তু অনেক ফসলের চাষাবাদ করা হতো। ধান কাটার মৌসুমে প্রায় এই যে দিনমজুর যারা থাকতেন এনাদের কিন্তু অভাব দেখা দিত, মানে খুব একটা পাওয়া যেত না। তাই বাধ্য হয়ে নাকি অনেকেই সেই কবিরাজের কাছে যেতেন জিনদেরকে দিয়ে ধান কাটা যাতে করানো যায় এই জন্য। এই যে ভিক্টর গোমেজ ভাই, ওনার আম্মুর দাদাও নাকি বেশ কয়েকবার সেই কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন জিনেদেরকে দিয়ে ধান কাটানোর ফরমাইশ নিয়ে। সেই ধান কাটার ঘটনাই ওনার আম্মুর দাদি ওনার আম্মুর কাছে শেয়ার করেছিলেন। তো কবিরাজ এই কাজের জন্য হাদিয়া হিসেবে কোনো টাকা পয়সা না নিলেও জিনদের জন্য তিনি মিষ্টি চাইতেন আর বলতেন, আজকে রাতে তোমার সমস্ত ধান কাটা হয়ে যাবে, চিন্তা করো না। উঠোনে কোনো শব্দ হলে ভুলেও বাইরে আসবে না, আর কোনোভাবেই বাইরে কি হচ্ছে দেখার চেষ্টা করবে না। এই শর্তগুলো উনি দিয়ে দিতেন। এই শর্তে তিনি কাজগুলো জিনদেরকে দিয়ে করাতেন। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দেখতেন যে তাদের সমস্ত ধান মাড়াই করা হয়ে একদম খড়গুলো পর্যন্ত একটা জায়গায় সুন্দরভাবে গোছানো আছে, আর ওই ধানগুলো একদম ডোলের মধ্যে পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। উনি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন, কখনোই মানুষের ক্ষতি করতেন না। শুধু তাই না, বিভিন্ন দুষ্টু কবিরাজ তন্ত্রমন্ত্র প্রয়োগ করে, ব্ল্যাক ম্যাজিক করে মানুষের উপর জিন চালান করে দিত, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনদেরকে চালান করে দিত। উনি যদি কখনো ওনার এলাকার ভেতরে এরকম খবর পেতেন যে অমুক লোকের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কোনো জিন চালান করা হয়েছে, উনি ওনার ওই তন্ত্রমন্ত্র বিদ্যা দিয়ে ওই জিনকে বন্দী করতেন। এই জন্য ওনার এলাকায় চালান করা কোনো জিনই নাকি ঢুকতে চাইতো না। এছাড়া বিভিন্ন জায়গা থেকে ওনার কাছে রুগী আসতেন, সেখানে যদি দেখা যেত যে এরকম করে ব্ল্যাক ম্যাজিক করে কোনো জিনকে চালান করা হয়েছে, তখন সেই জিনটাকেও উনি বন্দী করতেন। তো এইভাবেই চলছিল। উনি কখনো মানুষের ক্ষতির চিন্তাও করতেন না। যা অর্জন করেছিলেন ওনার গুরুর পরামর্শ ছিল যে সেটাকে এই বিদ্যাকে সবসময় ভালো কাজে লাগানোর জন্য। উনি একটি বিশেষ লাঠি সবসময় সাথে রাখতেন, একটা ছোট্ট চিকন লাঠি। উনি নাকি যখন শেষবার মানে ওনার যে কাজকর্ম বা বিদ্যা শিক্ষা শেষ করে যখন বাড়িতে আসেন, এরপর তো আর যান নাই অন্যদিকে,
তো তখন নাকি একটা লাঠি উনি সাথে করে নিয়ে আসেন, ছোট্ট একটা লাঠি, বেতের মতো আর কি। উনি সবসময় সেটা কাছে রাখতেন, এমনকি ঘুমাতে যাওয়ার সময়ও মাথার কাছে বালিশের পাশে ওই লাঠিটা রেখে দিতেন। কথিত আছে এই লাঠিটাই নাকি তার সকল শক্তির উৎস ছিল। সে সময় তো আসলে যোগাযোগ ব্যবস্থা এরকম ভালো ছিল না, উনি চলাচলের জন্য একটি পালকি ব্যবহার করতেন। লোকমুখে শুনতে পাওয়া যায় ওই পালকিতে চড়ে রাতের বেলা নাকি তিনি ঘুরে বেড়াতেন, অথবা দূর দূরান্ত চলে যেতেন কোন রুগী দেখার জন্য। হঠাৎ করে রাতের বেলা সেখানে এসে উপস্থিত, লোকজন টেরও পেত না যে এত রাত্রে এই কাল্লু কবিরাজ কোথা থেকে আসলো। তাই এরকম কিন্তু উনি কাজ করতেন আর কি। মজার ব্যাপার হলো এই পালকিটি নাকি কোনো মানুষ বহন করতেন না, পালকিটি বহন করত তারই বন্দীকৃত জিনেরাই। একদিন তিনি প্রতিবারের ন্যায় পালকিতে করে কোন একটা জায়গায় ঘুরতে বেরিয়েছেন, কিন্তু সেদিন ভুলবশত ওই ছড়িটি মানে লাঠিটা সাথে নেন নাই। কিছু দূর যাওয়ার পর তিনি বুঝতে পারলেন যে ওই লাঠিটা তার সাথে নেই। তখন তার পালকিটা একটু ঝাঁকুনি খায়। ঝাঁকুনি হওয়ার পর তাকে বহন করে নিয়ে যাওয়া জিনেরা তাকে পালকি থেকে নামায়। এতদিনের যে বন্দি দশা, এই কারণে তো জিনেরা তার উপর ক্ষিপ্ত ছিল, আর এই ক্ষিপ্ততা থেকেই বা ক্ষোভ থেকেই তার উপর চড়াও হয়, তাকে নাকি সেখানেই মেরে ফেলে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তার লাশটি কোথায় সেটা আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওনার যে করুণ পরিণতিটা হলো তাহলে তার পরিবার কিভাবে জানতে পারলো। তাহলে আমরা বলি সেই কথা, নির্দিষ্ট সময়ের মধ্যে কবিরাজ ফিরে আসেনি এটা যখন তার পরিবার দেখতে পেলেন, মানে তার স্ত্রী, তার একটা ছেলে ছিল, অনেক জায়গায় তারা খোঁজাখুঁজি করলো কিন্তু না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষমেশ তারা খোঁজ খবর না পেয়ে অন্য একজন কবিরাজের শরণাপন্ন হন যে তিনি কোথায় আছেন তা জানার জন্য। পরে সেই কবিরাজ তার অনুগত জিনদের মাধ্যমে জানতে পারেন যে কাল্লু কবিরাজকে তার বন্দী করা জিনেরাই ঠিক এইভাবে হত্যা করেছে, আর তার লাশ আর কখনোই পাওয়া যাবে না। ওই জিনেরা নাকি কাল্লু কবিরাজকে মৃত্যুর সময় অভিশাপ দিয়েছিল যে তোর বংশধররা যদি আবার কবিরাজি বিদ্যার সাথে যুক্ত হয় তাহলে তোর বংশধররা একেবারে নির্বংশ হয়ে যাবে। তো এরপর কিন্তু কাল্লু কবিরাজের যে ছেলে, ইনি বা তার সন্তানরা কেউই কখনোই এই কবিরাজি পেশার সাথে যুক্ত হননি। তার বংশধরেরা তাদের যে বিশাল ভূসম্পত্তি ছিল, কৃষিকাজ বা অন্যান্য কাজ, সেগুলো করে জীবিকা নির্বাহ করতেন। কাল্লু কবিরাজের একমাত্র ছেলের ঘরে আরেকটা ছেলে ছিল, সেই ছেলের ঘরে অন্যান্য সন্তানরা হয়েছিল, তার ঘরে 5টা মেয়ে হয়েছে, সেই 5 জন মেয়ে হচ্ছে এই কাল্লু কবিরাজের 4র্থ প্রজন্ম। তো এভাবেই কাল্লু কবিরাজের বংশ এই অবস্থাতে রয়েছে। এই ঘটনাটা অত্র এলাকায় যারা মুরব্বী আছেন তারা এখনো তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছিলেন, এভাবেই তাদের মনে এই ঘটনাটা রয়ে গেছে। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু এই ধরনের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এইভাবে হারিয়ে যাওয়া ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে হলেও এই ঘটনাগুলো কিন্তু থেকে যাচ্ছে, যা এখনো মানুষের বিভিন্ন বিষয়ে মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখছে। এই ঘটনাগুলো ওই মুরব্বীরা যখন বিভিন্ন মানুষের কাছে ঘটনাগুলো বলেন, মানুষ সচেতন হয়। আবার আমরা যে ঘটনাটা শেয়ার করলাম, আমাদের লক্ষ লক্ষ লিসেনাররা যারা রয়েছেন তারাও এই ঘটনা শুনে সচেতন হবেন যে কারো ইচ্ছার বিপরীতে কাজ করানোটা উচিত নয়। কাল্লু কবিরাজ জিনদেরকে বন্দী করে তাদের ইচ্ছার বিপরীতে কাজ করাতেন। এই টাইপের একটা ঘটনা কিন্তু আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে ভেড়ামারাতে কি হয়েছিল। এরকম একজন কবিরাজ, তিনি তার অনুগত জিনদেরকে দিয়ে পালকিতে করে রাতের বেলা বাইরে বের হতেন। একটা সময় তাকে নির্মমভাবে হত্যা করে। তার ডেড বডি পড়েছিল কিন্তু বডির মধ্যে কঙ্কাল নাই। সেই কঙ্কালটা পাওয়া যায় কোথায়? মাটির প্রায় 7 হাত নিচে, যেখানে তার ডেড বডি পড়া ছিল। আর এখানে তো কাল্লু কবিরাজকে খুঁজেই পাওয়া যায় নাই। এভাবেই তার একটা করুণ পরিণতি হয়। জিনেরা তাকে এভাবেই নির্মমভাবে হত্যা করেছিল। প্রিয় লিসেনার্স, আসলেই অনেক ঘটনা এরকম ঘটে যায়, মানুষ এভাবেই নীরবে হারিয়ে যায়। আবার জিনেরাও মানুষের উপকার করতে গিয়ে এভাবেই নীরবে নিভৃতে হারিয়ে যাচ্ছে। আমরা অনেকের খোঁজ খবরও জানি না।